জিনিয়া কপাল ফুলে যায়, সাথে সাথে সামান্য ছিলে যায়। সীমান্ত গিয়ে ধরে জিনিয়াকে। সাহিল জিনিয়া ডাকটি শোনার সাথে সাথে ফিরে জিনিয়ার দিকে, কপালে হাত দিয়ে চেয়ারে বসে পড়া মেয়েটিকে দেখে নিজের দোহাতের দিকে তাকায়। কপাল বেয়ে ঘাম ঝরে অবিরত। নিচের দুপায়ের ফাঁকে পড়ে থাকা লোকটি সরে সুযোগ পেয়ে যায়। সবার চোখের আড়াল হয় প্রাণপণে। সাহিল জিনিয়ার কাছে ছুটে যায়, ধরতে গিয়ে বাধা পায়। সাহিল অগ্নিচক্ষু দিয়ে সীমান্তকে দেখে। সীমান্ত জিনিয়াকে ধরতে বারণ করে। সাহিলের কানে কানে ফিসফিস করে বলে, ও আমার হবু বউ, অন্তত তাকে একটু ছাড় দে ভাই। সাহিল সীমান্তর হাত ছিটকে ফেলে দেয়। জিনিয়া কপাল ধরে বসে থাকলো। সাহিল এপাশ ওপাশ করে বলল, আইস আইস কোথায় বাবা? জিনি, বেশি কষ্ট হচ্ছে? জিনিয়া কপাল থেকে হাত সরাই, ফুলে গেছে। ফুটো দিয়ে সামান্য সামান্য রক্ত দেখা দিচ্ছে। যন্ত্রণা হচ্ছে। জিনিয়ার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে সাহিলের দিকে তাকালো, বহু কষ্টে বলল, আপনার মা কোথায়? সীমান্ত হুট করে যেন কোথায় গেল। সাহিল জিনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে জিনিয়া আটকালো, বলল, আমার কিছু হয়নি, ব্যস্ত হবেন না। আমি বিয়ের কেনাকাটা শেষ হলেই চলে যাব। চুলোই যাক বিয়ে। জিনিয়া হাত ছাড়িয়ে নিল তাড়াতাড়ি, বলে উঠলো, জোর করবেন না, অধিকার দেখাবেন না। সাহিল দাঁড়িয়ে রইল। প্রীতি কোনো প্রশ্ন করলো না জিনিয়াকে। জিনিয়া খেয়াল করলো সাহিলের হাতে, গলায় রক্ত। জিনিয়া টিস্যু বের করে দিল। সাহিল নিল না, বিড়বিড় করে বলল, তুমি সীমান্তকে বিয়ে করতে পারো না জিনি? জিনিয়া হাসলো, বলে উঠলো, মিনমিন করে বলছেন কেন? একটু জোরে বললে আমার আরেকটু ভালো লাগতো। সাহিল হাতের মুঠি শক্ত করে চোখ বন্ধ করে, আবার খুলে জিনিয়াকে বলে, আজ কোনো কেনাকাটা হবে না। সীমান্ত বড় পেনে জিনিয়ার কপালের কাছে ধরে, বলে, তো কি হবে, আজ কেনাকাটাই হবে। সাহিলের চোখ দেখে ভরকালো না সীমান্ত। জিনিয়া থাকায় বলল, আপনি এখন আসতে পারেন ভাই, যা শুরু করে দিয়েছেন। কি অবস্থা করেছেন জিনিয়ার। জিনি, চলো হসপিটালে নিয়ে যাই, তোমার কপাল ফুলে গেছে। সীমান্ত হাসলো, বলল, এত বড় একজন ডাক্তার দাঁড়িয়ে আসে আপনার সামনে, আপনি বুঝতে পারছেন না? সাহিল দাঁতে দাঁত কিরমির করে বলে, পেয়েছি। আর এই ডাক্তার কত বড় অকর্মা সেটা বুঝতে পেরেছি। নাহলে এই মেয়ের কপালে এতক্ষণে ব্যান্ডেজ লাগানো থাকতো। সাহিল গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল। জিনিয়া কপালে হাত চেপে ধরে বলল, আমি বাসায় ফিরবো, শরীর খারাপ লাগছে আমার। লিস্টে যা আছে তা কিনে ফেলুন, আমার বিশেষ পছন্দ নেই। রিক্সা থেকে ভাড়া মিটিয়ে বাড়িতে ঢুকে পড়ল জিনিয়া। কপালের পাশে এত বড় ফোলা দেখে চমকালো জাহেদা। চেঁচিয়ে দৌড়ে এলো, বলল, কে করেছে এমন অবস্থায়? জিনিয়া মাথা এলিয়ে দিল। ক্লান্ত চোখ দুটো বন্ধ করে নিজের কাছে নিজেই বিড়বিড় করে বলল, আমি যাকে সর্বস্ব দিতে চেয়েছিলাম সে আমাকে আঘাত করলো আম্মা। এই লোকটা এমন কেন? এই আবার বিয়েটি এসব শুনে ওনার কি হৃদয় কাঁপে না? কষ্ট হয় না? কেন হয় না? উনি যে বলেছিলেন আমাকে ভালোবাসেন, আমার সামনে একবার তো স্বীকার করেছিল। তাহলে এখন এত চুপ কেন? এখন কি এভাবে গুটিয়ে থাকার সময়? এতদিন কোথায় থেকে এলো লোকটা? জাহেদা চেঁচামেচি কানে গেল না জিনিয়ার। শফিক সাহেব বাসায় ফিরে চরম অবাক হলেন। জাহিদ আসামাত্রই বলল, সাহিলের হাতে আঘাত পেয়েছে, ও ধাক্কা মেরেছে। রাগে দুঃখে জিনিয়া সীমান্তকে ফোন দিয়ে কথা শুনিয়ে দিল, বলল, ওনার নাম নেয়ার কি দরকার ছিল? ভাইয়াকে কেন এসব বলেছে? আব্বা আর ভাইয়া এমনিতেই ওনার পরিবারের কাউকে সহ্য করতে পারে না। আর আপনি তুমি আমাকে মিথ্যা বলতে বলছো? প্রয়োজন হলে মিথ্যে বলবেন। ঠিক আছে, আমি ফোন করে বলে দেবো স্যারকে যে ধাক্কা আমি মেরেছি, সাহিল নয়। জিনিয়া ফোন রেখে দেয় রাগে। দিশেহারা হয়ে গেছে সে। কি করছে সে? কি হচ্ছে তার সাথে? কেউ ভালো থাকবে না এসবে। না সে, না সীমান্ত। হলুদ সন্ধ্যা, সকাল থেকে নতুন অতিথিদের আনাগোনা, পুরো তালুকদার বাড়ি। জাহিদের তারকদারিতে সব কিছু। একমাত্র বোনের বিয়ে বলে কথা। শফিক সাহেব ঘটা করে দাওয়াত দিয়ে আসলেন সাগর সাহেবকে। দুজনের কথা কাটাকাটি হতে যাচ্ছিল। নাহিল আটকালো। সে না থাকলে হয়তো তুমুল ঝগড়া লেগে যেত। গায়ে হলুদ কমলা শাড়ি পরিয়ে আনা হলো জিনিয়াকে। সীমান্তকে বিশেষ অনুরোধ করে ডেকেছে জিনিয়া। সীমান্ত মহা খুশি। বউ তাকে চোখে হারাচ্ছে। জিনিয়া সবার চক্ষুর আড়াল হয়ে সীমান্তকে ডেকে নিল ছাদে। লাইটিংয়ের আলোয় আলোকিত ছাদ। এদিক ওদিক তাকিয়ে জিনিয়া চলে এলো। সীমান্ত আগে থেকেই ছাদে ছিল। দরজা বন্ধ করে আসা মেয়েটির গায়ে গাঢ় কমলা পাড়ের হলুদ শাড়ি, মাথায় গাজরা। হলুদ আভা গায়ের রঙের সাথে মিশিয়ে একাকার গায়ের পরনের শাড়ি।
সুদীর্ঘ পল্লব নয়নজোড়া চোখে পড়তে কেঁপে ওঠে সীমান্ত। নানা কামনা বাসনা জেগে ওঠে। নিজের এই অবাঞ্ছিত বাসনাকে পাত্তা না দিয়ে সীমান্ত গলা ছাড়ল। এখানে কেন রেখেছো জিনিয়া? খুব বিশেষ কিছু? জিনিয়া অসহায় নিষ্প্রাণ চোখে সীমান্তর দিকে তাকালো। সীমান্ত তরল কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? জিনিয়া বলার জন্য আকুপাকু করতে লাগলো। জিনিয়া বলে উঠতে পারল না। সীমান্ত তার এক হাত জিনিয়ার মুখে ছোঁয়ায়। জিনিয়া শিউরে ওঠে। সীমান্ত সামান্য ঝুঁকে পড়ে বলে, কিছু হয়েছে? আমার এই বিয়েতে মত নেই। আপনি ভালো থাকবেন না আমার সাথে, আমি ভালো থাকবো না। সীমান্ত তার দুই হাতে দিয়ে আগলে ধরলো জিনিয়ার মুখ। ফিসফিসিয়ে বলল। জিনিয়ার নাক কেঁপে কেঁপে ওঠে। সীমান্ত তার কপালে কপাল ঠেকানোর সাথে সাথে জিনিয়া দূরে সরে পড়ে। আমতা আমতা করে দুই পা পিছু করে দাঁড়ায় সীমান্তকে। নীরবে জল গড়ায় গণ্ডদেশ পেয়ে। শরীর ধরে শক্ত করে সীমান্ত পেছনে এসে দাঁড়ায়। জিনিয়ার এক হাতের ভাঁজে এক হাত নিয়ে কানের পাশে এসে শ্বাস ছাড়ে। জিনিয়া দৌড়ে দরজা খুলে চলে যায়। সীমান্ত বলল, এই যা চলে গেল। এত আয়োজন করে তাহলে ডাকলো কেন? আশ্চর্য। সীমান্ত হাতের ভর দিয়ে দাঁড়ায় রেলিংয়ে। দপ দপ করে দুটো চোখ দেখা যায় ওই বাড়ির ছাদে। সীমান্ত মাছি তাড়ানোর মতো করে হাত নেড়ে বলে, ভাই, আমার বিয়েটা আটকে দেখা। শীতল চক্ষু দিয়ে সীমান্তর দিকে তাকিয়ে থাকে সাহিল। রেলিংয়ে হাতের মুঠি দিয়ে আঘাত করে বলে, তুই যদি চাইলে চাইতে ভালো হতে, আল্লাহর কসম আমি তোর হাতে জিনিয়াকে ছেড়ে দিতাম। কিন্তু তুই তো তা নস, কুত্তার বাচ্চা। তুই তার চাইতেও বেশি জঘন্য। তুই যেমন চরিত্রহীন তেমন জঘন্য একটা মানুষ। সীমান্ত দাঁত দেখিয়ে হাসে, বলে, তুই তো ভালো মানুষ আমার চাইতে, তো তুই ছাড়লি কেন ভাই? এত উদার কেন তুই? সাহিল দাঁতের সাথে দাঁত চেপে উত্তর দিল, আমি জিনিয়ার ভালো চাই যে কোনো ভাবে, তাই ওকে আমরা সাথে জড়াতে চাই না। কিন্তু আমি তোর মতো জঘন্য মানুষের সাথেও জড়াতে দেবো না। তোকে আমি এমনভাবে ফাঁসাবো তুই পালিয়ে কুল পাবি না। সীমান্ত হো হো করে হাসে, বলে, তোর বাবার বন্ধুর নাম কি যেন? ও হ্যাঁ, ইয়াজিৎ সাহেব। উনি দেশে ফিরছেন কালই, আর কালই আমার বিয়ে। তুই যদি কিছু করার চেষ্টা করিস তাহলে আমিও কিছু করবো। সাহিল থেমে যায়। গলার স্বর খানিকটা নিচে নামিয়ে বলে, তোকে কেন বলবো? টাটা, যাই আমি। বিয়ে বলে কথা, তুইও আসিস। প্রেমিকার বিয়ে বলে কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। আর ইয়া বড় বড় ছ্যাঁকা খাবি, ভীষণ ভালো হবে। আর আমাকে বলবি কিন্তু, ছ্যাঁকা মিষ্টি ঝাল টক নাকি তিতা। বলতে না বলতে সীমান্ত উচ্চ স্বরে হাসলো। সাহিল হাতের মুঠি শক্ত করলো, বলল, যে হাত দিয়ে ছুঁয়েছিস ওকে সেই হাত যদি আমি না কাটি, তোর কুত্তার বাচ্চার সাহস দেখাস। সীমান্ত ঘাড়ে হাত ম্যাসেজ করে, হাসে পাগলের মতো। হুট করে থেমে গিয়ে বলে, ভীষণ ভয় পেয়েছি, ছুবো না? সাহিল ক্ষোভ নিয়ে তাকিয়ে থাকে। সীমান্ত হেসে বলল, বাসর রাতের ফুটেজ তোকে দিয়ে দেবো, সমস্যা নেই। তুই বিয়েতে ঝামেলা করিস না ভাই। ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় সাহিল। সে ভাবতে পারছে না এই ছেলেটার সাথে কি করে চিনি বাকি জীবন কাটাবে। তার চাইতে তো তার কাছে থাকলে ভালো থাকবে। জিনিয়ার বেশি ভালো চাইতে কি সে কোনো বড় ভুল করে ফেললো? এই ছেলেটা চাইতেও তো সে ভালো রাখতে পারবে জিনিকে। এই নোংরা মন মানসিকতার ছেলে শুধু তার প্রয়োজনে জিনিকে বিয়ে করছে, তার কাজের হাতিয়ার হিসেবে জিনিয়াকে ব্যবহার করার জন্য। খোঁজ নিলে দেখা যাবে এই ছেলের বিয়ে করা বউ কিংবা প্রেমিকা আছে, একটা না অনেকগুলো, যার কথায় ইশারায় মেয়ে উঠবস করে। সাহিল কি করে এর হাতে জিনিকে ছাড়বে? জেনে শুনে এত বড় ভুল কি করে করবে? সারা জীবন অপরাধ বোধে ভুগতে হবে তাকে। তার চাইতে সে যদি, কিন্তু ভবিষ্যৎ। সাহিল আর কিছু ভাবলো না, চলে গেল। সীমান্তর হাসির আওয়াজ কানে এলো অবিরত। নাহিল সাহিলের এই অস্থির পায়চারি দেখে চিন্তিত হলো, বলল, ভাই, বিয়ে বাড়ি যাবে না? আমি তো খেয়ে দিয়ে পেট তাজা করে আসছি। এই দেখো, পেট কত বড় হয়েছে। সাহিল লাথি বসালো চেয়ারে। নাহিল ভয় পেয়ে গেল। সাগর সাহেব আর সাজেদ সাহেব দৌড়ে এলো। সাগর সাহেব সাহিলকে এক পলক দেখে হাসলো আনমনে। নাহিলকে বলল, বাছাধন, চলো সবাই বিয়ে বাড়ি যাই। এত দামি দামি গিফট দিচ্ছি, আর খাবা না? নাহিলও হাসলো। সাহিল সাগর সাহেবের দিকে তাকালো, বলল, সাগর সাহেব গোপে আঙুল ঘষে বললেন, সিনেমার হিরোদের মতো ডায়লগ। সাহিল আরও এক লাথি বসায় চেয়ারে, বলল, আমি যেটা বলি সেটা করে দেখায়। সাগর সাহেব এবার চিন্তিত হন।
কড়া কণ্ঠে বলল, কি করবি তুই? লাশ ফেলবো নয়তো জেলে ঢোকাবো। দামি গাড়ি গহনা গায়ে জড়ানো হলো জিনিয়ার। হাতের মেহেদির মাঝখানে লেখা এক লেটার, কিন্তু মিনিংটা আজ অন্য কারোর নামে। হাতের ওপর টপ টপ 2 ফোঁটা জল গড়ায়। জিনিয়া চোখ মুছল জাহেদার আগমনে। মেয়েকে বুকে জড়িয়ে ধরে রাখলেন অনেকক্ষণ জাহেদা। জিনিয়া মায়ের বুকে মুখ গুজে দিয়ে মিনমিন করে বলল, আম্মা এই বিয়েটা কেন থেমে যাচ্ছে না? আমি কেন থামাতে পারছি না? সীমান্তকে বিয়ে না করার কোনো কারণ কেন খুঁজে পেলাম না আম্মা? আব্বার কাছে কোনো কারণ নিয়ে কেন দাঁড়াতে পারলাম না আম্মা? সীমান্তকে আমি ভালো রাখতে পারবো না আম্মা। আমার মন যে অন্য কারোর জন্য কাঁদে। এত বড় পাপ কি করে করব আমি আম্মা? কি করে সীমান্তর সাথে এত বড় অন্যায় করব? শেষ পর্যন্ত আমি নিজেকে ধরে রাখতে পারছি না। আমি কি করে একটা পাষাণ মানুষকে ভালোবাসলাম আম্মা? এত বড় ভুল আমি কি করে করলাম? আমার মরতে ইচ্ছে করছে আম্মা। আমি কেন মারা যাচ্ছি না? জাহেদা মেয়ের মুখ থেকে বিড়বিড়িয়ে বলা কথা বুঝতে না পেরে ডাকে, জিনু, ও মা, অমন করছিস কেন? কি হয়েছে? এইভাবে কাঁদতে আসে? মেয়ে যখন হয়েছিস পরের বাড়ি যেতে তো হবে, এভাবে কাঁদিস না মা। জিনিয়া মায়ের বুক থেকে মাথা তুলতে ভেসে আসে বর এসেছে শব্দ। মুখরিত পুরো তালুকদার বাড়ি। জিনিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে মাকে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে পাষাণ এক চেহারা। এতটা পাষাণ কি করে হয় মানুষ? এতটা চাহিদা না থাকায় জিনিয়াও আরো জোরে আওয়াজ করে কাঁদল। এই জন্য বোধহয় ঘর থেকে বের হওয়ার সময় বলেছিল, জন্য খুব তাড়াতাড়ি আসবো, আমি জরুরি কাজে বের হচ্ছি। অভিমানে হৃদয় হলো ভার, ক্ষতবিক্ষত হলো হৃদয়। বুকের ভেতর এক আকাশ যন্ত্রণা নিয়ে বিয়ের পিড়িতে বসতে হলো জিনিয়াকে। জিনিয়া আজও বনে গেল। নির্বাক হয়ে তাকিয়ে রইল ওই লোকের ভিড়ে রোবটের মতো দাঁড়িয়ে থাকা পাঞ্জাবি পরা শ্যামবর্ণের পুরুষটিকে দেখে। এই পাষাণ হৃদয়হীন মানুষটা এখানে কেন এসেছে? বিয়ে দেখতে এসেছে? পোলা মাংস খেতে এসেছে? জিনিয়ার চোখাচোখি হওয়ায় সাহিল চোখ সরিয়ে মুচে গেল পাশের লোকটার সাথে কথায়। সীমান্তর চোখে মুখে বিশ্বজয়ের হাসি। তার চাচা এসে তাড়া দিল কাজীকে, যাতে তাড়াতাড়ি বিয়ে পড়ানো হয়। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। শফিক সাহেবের ফোনে কল এলো। তিনি ফোনে কানে দিয়ে কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে আবার ফিরে এলেন। বললেন, আমার ছেলে আসলে বিয়ে পড়ানো শুরু হবে, তার আগে নয়। ওর একমাত্র বোন, ওর নিজ চোখে বিয়ে দেখতে চায়। একটু সবুর করুন, ও চলে আসছে। সীমান্ত হাসলো, বলল, সমস্যা নেই স্যার, অপেক্ষা করতে পারবো। জিনিয়ার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, বলতে পারবো? শফিক সাহেব মাথা দুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, যাও, ওখানেই যাও, নয়তো ছাদে যাও। তেমন কেউ নেই, কথা শেষ হলে চলে এসো। যাই এখনই আসবে। আর হ্যাঁ, বাবা ডাকতে শিখো। সীমান্ত হেসে মাথা চুলকালো। জিনিয়ার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, খুব জরুরি কথা জিনিয়া, বিয়ে ভাঙার ব্যাপারে। জিনিয়া আগে পিছে কিছু না ভেবে উৎফুল্ল মনে হেসে গেল সীমান্তর সাথে। ফোনে কথা বলা শেষ করে সাহিল সামনে থাকতে সীমান্তকে দেখতে পেল না, জিনিয়াকেও না। দৌড়ে স্টেজের আশেপাশে তাকালেও দেখতে পেল না কাউকে। সাহিল দৌড়ে গেল নাহিনের কাছে, বলল, জিনিয়া কোথায়? আর সীমান্ত? কথা বলার জন্য কোথাও গেছে বোধহয়। সাহিল লোকলজ্জা ভুলে বাড়ির আনন্দ মহলে ঢুকে পড়ল। এই ঘর ওই ঘর তন্ন তন্ন করে খুঁজল, কোথাও পেল না তাদের। শফিক সাহেব পায়ের উপর পা তুলে বসল। গল্পে মুছে গেল বিয়েতে আসা অতিথিদের সাথে। সাগর সাহেবকে পিঞ্চ করে কথা শোনাচ্ছে। সাগর সাহেবও পায়ের উপর পা দিয়ে রাখলো। শফিক সাহেবের মুখের উপর পাল্টা জবাব দিতে লাগলো। শফিক সাহেবের মুখের উপর পাল্টা জবাব দিতে লাগলো। শফিক সাহেব মনে মনে বলল, আমার বাড়িতে এসে তুই আমার মুখে মুখে কথা বলস? এত বড় সাহস! বিয়েটা মিটে যাক, দেখ তোকে কি করি আমি। ছাদে দরজা বন্ধ করে দিল সীমান্ত। জিনিয়া বলল, দরজা বন্ধ করছেন কেন? এখন কেউ আসবে না, আর আমাদের কথা কেউ শুনতেও পারবে না। সীমান্ত জিনিয়ার খুব কাছাকাছি এসে জিনিয়ার ঠোঁটের উপর আঙুল রেখে বলল। জিনিয়া ভয়ার্ত চোখে তাকালো। শুকনো ঢোক গিলে কিছু বলার আগেই সীমান্ত দূরত্ব কমিয়ে খুব কাছাকাছি এসে দাঁড়ালো। তার উত্তপ্ত নিঃশ্বাস পড়ে জিনিয়ার মুখে। জিনিয়া নিজেকে গুটিয়ে নেয়। আমাদের এখনো বিয়ে। সীমান্ত এক হাতে টেনে ধরে জিনিয়ার শাড়ি, পিছন থেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করব না, যেটা বলছি মন দিয়ে শোনো। আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরে জিনিয়া খুশি হয়, বিয়ে হবে না।
কিন্তু সীমান্তর এমন স্পর্শ ভালো ঠেকলো না জিনিয়ার। আর মনে কী সব ভাবতে ভাবতে জিনিয়া খেয়াল করে তার গলার নেকলেস খুলে পড়েছে। জিনিয়া অবাক হয়ে সীমান্তর দিকে ফেরার আগেই সীমান্ত খামচে ধরে জিনিয়ার উদরের কাছে সারি। জিনিয়া চোখ মুখ খিঁচে বন্ধ করে ঠোঁট কেঁপে কেঁদে দেয়, বলে, কি করছেন আপনি? শাড়িটা এভাবে ধরেছেন কেন? কিছু না। তোমার কি আমাকে খারাপ মনে হয়? শোনো কি বলছি। জিনিয়া বাধ্য মন সাই জানাই কোনো খুশির সংবাদ শোনার জন্য। বিয়েটা করতে হবে না অন্তত। সীমান্ত জিনিয়ার কানে দুল খুলে নেয়, মাথার টিকলি, নাকের নথ। জিনিয়া বলল, আমাকে বলুন, আমি খুলে দিচ্ছি। সীমান্ত জিনিয়াকে ফাঁদে ফেলতে পেরে হাসে। সীমান্ত বলল, এসব স্বর্ণের জিনিস খুলে দাও, আমি চলে যাব। জিনিয়ার সচল মস্তিষ্ক জানাল দিল খুব লোভী মানুষ এই সীমান্ত। কয়েকটা স্বর্ণের জিনিসের জন্য এমন করে কেউ? এত নাটক। ঘৃণায় ঘা রেডি করলেও তা দেখালো না জিনিয়া। এই লোকটাকে উচিত শিক্ষা দেবে সে। জিনিয়া চুরি খোলার আগেই সীমান্ত তার হাত ধরল। একে একে সব চুরি খুলে ফেললো। জিনিয়া অনেক কষ্ট সহ্য করলো। অলংকারহীন জিনিয়া মাথার খোঁপাও একটানে খুলল সীমান্ত। জিনিয়া চুলের গোড়ায় ব্যথা পেল। এবার ভয় শুরু হলো। খোপা কেন খুললো এই লোক? তার লোভ তো এই গহনার প্রতি, জিনিয়ার প্রতি নয়। তাহলে জিনিয়াকে সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণ করে দিল সীমান্ত। জিনিয়ার উন্মুক্ত ঘাড়ে মুখ গুজে দিল। জিনিয়ার দুহাত পেছনে ধরে ঘুষে নিল নিজের আশা আকাঙ্ক্ষা। এক হাত দিয়ে জিনিয়ার দুহাত শক্ত করে ধরে রেখে অন্য হাত দিয়ে জিনিয়ার উদরে বিচরণ করতে করতে বলল, আওয়াজ করেও কোনো লাভ হবে না। তোমার আব্বার সম্মানহানি হবে, তারপর হার্ট অ্যাটাক, তারপর কবরে। জিনিয়া ততক্ষণে চিৎকার দিয়ে ফেলেছিল কি। এই নোংরা স্পর্শগুলোর মাঝে হঠাৎ মনে পড়ল খুব প্রিয় মানুষটার আলতো করে হাত ছোঁয়ার কথা। সেই স্পর্শকে ছিল না কোনো নোংরামি, ছিল না কোনো অপবিত্রতা, ছিল না কামনা বাসনা। লোকটা কেন তার হলো না? জিনিয়ার কান্না গিয়ে পৌঁছালো না বিয়ে বাড়ি অবধি। সীমান্তর জালে আটকে গেল সে। জিনিয়া সীমান্তর হাতে কামড় বসাতেই সীমান্ত কষে চর বসালো জিনিয়ার গালে। জিনিয়া দূরে ছিটকে পড়ে ডাকে, আব্বা। ঠোঁট কেটে রক্ত বের হয়। মুখের প্রসাধনীও লেপটে যায়। জিনিয়া ঠোঁটের রক্ত মুছে নিল হাত দিয়ে ঘষে। ঠোঁটের উপর লাগানো প্রসাধনীর প্রলেপ ঠোঁটের আশেপাশে লেগে গেল মুহূর্তেই। শাড়িতে লাগানো পিনগুলো আলগা হয়ে যায়। জিনিয়া খুলে নেয় একটি পিন। সীমান্ত জিনিয়ার সামনে এসে দাঁড়ায়। বীভৎস এই রূপ আগে কেন দেখলো না জিনিয়া? তার মানে ওই ফোন করা লোকটা ঠিকই বলেছিল, সীমান্ত এগোতেই থাকলো। কোমল ঠোঁটের আশেপাশে লেগে থাকা রক্ত দেখেও যেন পিপাসা বেড়ে গেল মুহূর্তেই। জিনিয়া উঠে ছাদের দরজা খোলার জন্য দৌড় দিতে সীমান্ত তাকে টেনে ধরল। দরজা খোলা গেলেই তার আওয়াজ শুনতে পাবে। আজ এই ছাদটাও খালি। ওই ছাদে দাঁড়ানো মানুষটি থাকলে রিয়াকশন কেমন হতো? খারাপ লাগতো মানুষটার। জিনিয়া চেষ্টা করছে ছাদের দরজা খোলায়। তাকে পেছনে জড়িয়ে ধরা লোকটি দাঁত বসালো তার গলায়। অসহ্য যন্ত্রণায় কুকড়ে উঠল জিনিয়া। পিন ঢুকিয়ে দিল সীমান্তর হাতে। সীমান্ত চিৎকার দিয়ে উঠল। ছাদের দরজাও খুলে গেল। জিনিয়াকে চড় মেরে ফেলে দিল সীমান্ত। জিনিয়া পড়ল ছাদের কোনায়। রেলিংয়ে মাথা ঠেকল। কপাল ফেটে রক্ত বেরোলো। আর্তনাদ করতে লাগলো সে। পুরো ছাদে পড়ে রইল গহনা, অলংকার, খোপাই গোলা ফুল আর একটি লাল শাড়ি পরা মেয়ে। সীমান্ত ছাদ ঘরের দেওয়ালে লাগানো চুম্বকের মতো ক্যামেরা পকেটে পুরে নিল। ভিডিওটি ট্রান্সফার করলো কাউকে। তারপর জিনিয়ার কাছে হাঁটু মুড়ে বসে জিনিয়ার হাত উপরে তুলে নিল। হাতের উল্টো পিঠে দাঁত বসিয়ে দিয়ে বলল, ভিডিও করেছি। আমার নামে যদি থানায় থানায় মামলা পাঠাও, তোমার ভাই তাহলে এই ভিডিও ভাইরাল করে দেবে। আমার সব উদ্দেশ্য ভেস্তে দিল তোমার ভাই। সে আসছে আমাকে ধরতে, তাই চালাকি করে বিয়ে বন্ধ রাখতে বলেছে। এই সব ওই শয়তানের কাজ। আমিও কম না, আমি উল্টোপাল্টা ঘুটি চেলেছি। আমি তোমাকে কলঙ্কিত করলাম, যাও। সীমান্ত হো হো করে হাসে আর ও এক চর বসায় জিনিয়ার গালে। জিনিয়া ঢলে পড়ে। সীমান্ত ছাদের দরজা বন্ধ করে দেয়। জিনিয়া ছাদ থেকে দাঁড়ায়। হাঁটার শক্তি নেই। আব্বার কি হবে? আব্বা কি সহ্য করতে পারবে সবটা? কি হবে আব্বার? সীমান্তকে নিচে নামতে দেখে সবাই উচ্চক হয়ে তাকালো। সাহিল দৌড়ে আসলো। সীমান্তর কলার চেপে ধরে বলল, জিনিয়া কোথায়? সীমান্ত পাত্তা দিল না সাহিলের কথা। এগিয়ে গেল। পকেট থেকে একটি পেন ড্রাইভ বের করে দিল শফিক সাহেবের হাতে। বলল,
জিনিয়া এখানে। তারপর বের হয়ে গেল বাড়ি থেকে। তার সাথে আসা লোকজনও পালিয়ে যেতে থাকে তার ইশারায়। সবাই কেটে পড়লো ধীরে ধীরে। পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জাহিদ হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে পড়ে ডাকে। জন্য এই জন্য কেউ আসে না? জাহিদ চেঁচিয়ে বলল, আব্বা, জন্য কই? সীমান্ত, ওই ক্রিমিনাল কই? আব্বা কিছু বলো। সাহিল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জাহিদ শফিক সাহেবের হাত থেকে পেন ড্রাইভ নিয়ে তাড়াতাড়ি ল্যাপটপে ভিডিওটা প্লে করে। বীভৎস কাহিনী দৃশ্য ফুটে ওঠে ল্যাপটপের স্ক্রিনে। পুরো এক বাড়ি মানুষ দেখে সেই দৃশ্য। কান্নায় ভেঙে পড়ে এত শক্তপোক্ত জাহিদ, সাথে জাহেদা। সাহিল কাঁপা কাঁপা পায়ে ছাদে উঠে যায়। ঘৃণা নিয়ে তাকাই শফিক সাহেবের দিকে। জিনিয়া ছাদে, তা কেন বলল না তাকে? ছাদের দরজা খুলতে সাহিল মুখ থুবড়ে পড়ে গেল। গিয়ে পড়ল পড়ে থাকা একটি মেয়ের কাছে, উন্মুক্ত কাঁধে। তলায় এসব কিসের দাগ? সাহিলের ঠোঁট, কপাল, হাত, চোখ ফেটে অগ্নিবর্ষণ হলো। সাহিল চেঁচিয়ে ডাকলো, জিনি। জিনিয়া পিটপিট করে তাকায়। সাহিলকে দেখে ডুকরে কেঁদে ওঠে। বহু কষ্টে উঠে দাঁড়াতে গিয়েও পড়ে যায়। দূরে যেতে যেতে বলে, আমাকে শোবেন না, শোবেন না, আমি নেই আর নেই। জাহিদ ছাদে দৌড়ে আসে। জিনিয়াকে ওভাবে দেখে এলোমেলো সুরে ডাকে, জন্য আয়, আমি কথা রাখতে পারিনি। জন্য জন্য আমায় ক্ষমা কর। আমি এ কি করলাম? কার সাথে তোকে জড়াতে যাচ্ছিলাম? এত বড় ভুল কি করে করলাম আমি? কেন এত বড় আসামিকে আমি চিনলাম না? জন্য আমাকে ক্ষমা কর তুই। সাহিল না বললে আমি কি করে জানতাম? জন্য তোর অভাগা ভাইকে ক্ষমা কর। জিনিয়া গলার স্বর বসে যায়। জিনিয়া টলতে টলতে বলে, ভাইয়া আমাকে ওই লোক ছুঁয়েছে, ভাইয়া বাজে ভাবে ছুঁয়েছে, নোংরা। জিনিয়া ঢলে পড়ে। সাহিল আষ্টে পৃষ্ঠে ধরে জিনিয়াকে। মুখ ধরে ডাকাডাকি করতে থাকে অবিরত। জিনিয়ার জ্ঞান হারায়, অচেতন হয়ে পড়ে। সাহিল বসে পড়ে জিনিয়াকে নিয়ে। পুরো বিয়ে বাড়ির মানুষ ভেঙে আসে ছাদে। সাহিলের বুকে পড়ে থাকা মেয়েটির এই অবস্থা দেখে কানাঘষা শুরু হয়। মুখে ঠোঁটের শাড়ির এই কি অবস্থা! ছি! শফিক সাহেবের সেই সবাই বুঝেছে আর উঠতে পারল না। সাগর সাহেব অবিরত ডাকাডাকি শুরু করলো শফিক সাহেবকে। শফিক সাহেব বিড়বিড় করে বহু কষ্টে ডাকলো, আম্মা। বিপদ যখন আসে তখন সব একসঙ্গে আসে, একের পর এক। পুরো বিয়ে বাড়ি এক ঝাঁক মেহমান দেখলো মুহূর্তেই ঘটে যাওয়া কুরুক্ষেত্র। জিনিয়ার মামা চাচারাও হতভম্ব। কি থেকে কি হয়ে গেল! জাহিদ ফোনের ওপর ফোন লাগিয়ে সীমান্তর পেছনে পুলিশ লাগিয়ে দিল। রাগে আক্রোশে গুলি করে উড়িয়ে দিতে বলল। জিনিয়াকে সাহিল গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করলো। জাহেদা জ্ঞান হারিয়ে এক কোণায় পড়ে রয়েছে। কয়েকজন মহিলা তার হাত আর পায়ের তালুতে মেসেজ করছে। শফিক সাহেব চোখ খোলা মাত্রই পাগলের মতো জিনিয়াকে খুঁজতে খুঁজতে বলল, তোমাকে বিয়ে দেব না মা, আর কোথাও যেতে বলবো না। সাগর সাহেব তাকে আটকালেন, বললেন, শফিক সাহেব নিজের করা ভুলের জন্য স্ত্রীর দিকে পর্যন্ত তাকাতে পারলেন না। এত বড় বিশ্বাসঘাতক সীমান্ত! হসপিটালের অনৈতিক কাজ কারবারের সাথে তার মানে সীমান্তই জড়িত। কিডনি পাচার করে। ছি! সীমান্ত ধরা পড়ে যায় বলে ক্ষতিও করে গেল। এখন এই সমাজের কাছে মুখ দেখাবে কি করে? সমাজ কি তার মেয়েকে সুস্থ স্বাভাবিকভাবে এই সমাজে বাঁচতে দেবে? এই সমাজ তো দুর্বলতা ধরেই খোঁজায়। দুর্বলতার আঘাত করে তারা মজা পায়। শফিক সাহেব সাগর সাহেবকে দেখে অবাক হলেন। এই লোকটা তার সাথে যতই ঝগড়া করুক, দিন শেষে এই মানুষটা তার পাশে এসে দাঁড়িয়েছে। আর সেই কিনা এই মানুষটাকে নিজের শত্রু মনে করত। এত লোকের ভিড়ে একজনও তো বলে উঠল, মেয়েটার এই অবস্থা করে সেরে গেল। বিয়ে হয়ে গেলে একটা কথা ছিল। বিয়ে হয়নি ভালো হয়েছে। ওরকম একটা পশুকে অন্তত স্বামী হিসেবে পরিচয় দিতে হবে না আমার মেয়েকে। শফিক সাহেব অগ্নিমূর্তি প্রকাশ পেল মুহূর্তেই। উচ্চস্বরে বলে উঠলেন, আমার মেয়ের বিয়ে আর দেব না। বিয়ে না হলে কি হবে? কি হবে? আমার মেয়ে আমার কাছেই থাকবে। আমি এই সমাজের কাছে আমার মেয়েকে হেরে যেতে দেব না। আমার মেয়ে তার নিজের পরিচয়ে বাঁচবে। সে কোনো অন্যায় করেনি, তার সাথেই অন্যায় হয়েছে। সে অন্যায়ের শাস্তি সে দেবে। আমি আমার মেয়েকে হেরে যেতে দেব না। আর এই সমাজের কথা আমি কানে কেন নেব? আমি একদিন উপোস থাকলে তারা আমাকে এসে খাওয়াবে না। আমার দুঃখে যখন তারা হাসে, তখন তাদের কথা কেন আমি কানে নিব?
জ্ঞান ফেরার সাথে সাথে আওয়াজ করে কেঁদে উঠল জিনিয়া। কেবিনের ভিতর থেকে এমন উচ্চস্বরে কান্নার আওয়াজ শুনে নাহিল দৌড়ে সাহিল আর জাহিদের কাছে গেল। জিনিয়ার জ্ঞান ফিরেছে শুনে জাহিদ পাগলের মতো দৌড়ে গেল। জিনিয়া ততক্ষণ বেড থেকে নেমে পড়েছে। জাহিদ দৌড়ে গিয়ে বোনকে বুকের সাথে জড়িয়ে ধরল, মাথায় ঘন ঘন চুমু দিয়ে বলল, জন্য কাঁদিস না, কিচ্ছু হয়নি তোর। ওই শয়তানকে আমি তোর পায়ের কাছে এনে ফেলবো। জন্য তুই কাঁদিস না প্লিজ, দেখ আমার কষ্ট হচ্ছে। তুই এভাবে কাঁদলে আমার খারাপ লাগে, জন্য কষ্ট হয় ভীষণ, নিজেকে অপরাধী মনে হয়। জিনিয়া পড়ে থাকে ভাইয়ের বুকে, এলোমেলো সুরে কাঁদতে থাকে। নিচের হাতের উল্টো পিঠে বসে থাকা পর্শ দেখে গা গোলায়, ঘৃণায় বমি আসে, শরীর খারাপ করে। স্পর্শগুলো মনে পড়তে গা শিউরে ওঠে। দ্বিতীয়বার জ্ঞান হারায় সে। চিকিৎসা চলতে থাকে। অতিরিক্ত ভয় আর উত্তেজনায় স্বাভাবিক হতে পারে না জিনিয়া। শফিক সাহেব আর জাহেদা এসে মেয়েকে ওই অবস্থায় দেখে আরও ভেঙে পড়ল। তাদের হাসি খুশি মেয়েটা কি থেকে কি হয়ে গেল। সব কিছু শুরু হওয়ার আগেই কেন যেন সব শেষ হয়ে গেল। শফিক সাহেবকে দেখার পর জিনিয়া আরও ডুকরে ডুকরে কেঁদে ওঠে। জাহেদা ভেঙে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। সাগর সাহেব আসে তাদের পিছু পিছু। জিনিয়াকে দেখে রাগ হয়, ঘৃণা হয় ওই পশুটার উপর। এই মেয়েটাকেই শেষ পর্যন্ত নিজের অপকর্মের হাতিয়ার বানালো, আর সেই পশুকে এরা চিনতে পারল না। ভালো করে না জেনে না শুনে কেন মেয়েটাকে একটা পশুর হাতে তুলে দিতে যাচ্ছিল। শফিক সাহেবের উপর চাপা রাগ চেপে রাখে সাগর সাহেব। এই লোকটার জন্য হয়েছে সব কিছু। আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড়ে, গলায়, কপালে, ঠোঁটের পাশে ডুগরো ডুগরো সাদা ব্যান্ডেজ দেখলো জিনিয়া। নোংরা স্পর্শগুলো মনে পড়তে নিজের ওপর ঘৃণা উপচে পড়ছে। নিজেকে মনে হলো উচ্ছিষ্ট, নর্দমার কীট। কিন্তু সে তো নির্দোষ, সে কোনো অন্যায় করেনি। তাহলে তার সাথে কেন অন্যায় হলো? নির্দোষ মানুষগুলোর সাথেই কি তাহলে অন্যায় হয়? নিজের ওপর তীব্র বিতৃষ্ণা জন্মালো জিনিয়ার। হসপিটাল থেকে ফিরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমোতে গিয়েছে। জাহেদা বেঘরে ঘুম দিল। জিনিয়া বিছানায় শোয়া মাকে এক নজর থেকে রুম থেকে বের হয়ে গেল। বাবার রুমে গিয়ে বাবাকে দেখলো, ভাইয়ের রুমে গিয়ে ভাইকে দেখলো। তারপর গুটি গুটি পায়ে হেঁটে চলে গেল ছাদে। ছাদ থেকে নিচে নামতেই ডুকরে কেঁদে উঠল সে। কি করে লাভ দেবে এই উঁচু থেকে? আদরে যত্নে বড় করা মেয়েটিকে যখন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখবে, তখন বাবা মার কী অবস্থা হবে? ভাইয়ের অবস্থা? কিসের জন্য নিজের এত বড় ক্ষতি করছে জিনিয়া? কার জন্য? আত্মহত্যা যে মহাপাপ। একটা পশুর কাছে সে হেরে যাচ্ছে। কিন্তু পরক্ষণে জিনিয়ার ঘৃণা হয় নিজের ওপর। নিজের দিকে তাকালে মনে হয় নোংরা, অপবিত্র। সে কোনোদিন কি সাহিলের সামনে দাঁড়াতে পারবে? লোকটার ঘৃণা মিশ্রিত চেহারা সে দেখতে পারবে না। ওই চোখ দুটোর মাঝে দয়া সে দেখতে পারবে না। রাস্তায় বেরোলেই লোকের মুখে খারাপ কথা সে শুনতে পারবে না, কিছুতেই না। লম্বা চুলের একটি নারী অবয়ব দেখা যাচ্ছে ওই বাড়ির ছাদের মৃদু মৃদু লাইটের আলোয়। সাইদের হাতে কফির মগ, প্রচণ্ড মাথা ধরেছে। কফির মগে চুমুক দিয়ে ছাদের নারী অবয়বটি ভালো করে দেখে মনে হলো মেয়েটি ছাদে থেকে দৃষ্টি নিবন্ধ রেখেছে একদম নিচে। সাইলের বুক কেঁপে উঠল। তার হাত থেকে কফির মগ পড়ে আওয়াজ হলো। সেই আওয়াজ অনুসরণ করে জিনিয়া তাকালো সামনের দিকে। সাইলকে দেখে বাক্যহীন তাকিয়ে থাকলো। সাইল উপস্থিত বুদ্ধিসম্পন্ন চট করে ফোন করলো জাহিদকে। কয়েকটা লাগাতার টেক্সট পাঠিয়ে দিল। জিনিয়ার গণ্ডদেশ পেয়ে একটুখানি খুশির জল গড়ালো। যাক, শেষটাই দেখা হলো। তবে সাহিল ডাক দিল, জিনি, এত রাতে এখানে কি করছো? জিনিয়া উত্তর দিল না। সাহিল আবার বলল, জিনি, এত রাতে ছাদে দাঁড়াতে নেই, যাও ঘুমিয়ে পড়ো। জিনি, শুনতে পাচ্ছ? এই মেয়ে। জিনিয়ার আওয়াজ পাওয়া গেল না। সে নিচে দৃষ্টি নিবন্ধ করলো। সাহিল চিৎকার দিল, জিনি, খারাপ কিছু মাথায় একদম আনবে না। জিনি, কি ভাবছো তুমি? এসব সামান্য ব্যাপার তুমি কেন বারবার ভাবছো? জিনি, দেখো, তোমার আব্বু আম্মুর কথা চিন্তা করো। জিনি, তাকাও এদিকে। আরে আমার দিকে তাকাও জিনি। জিনিয়া বেশ খানিকক্ষণ পর ফুপিয়ে কেঁদে দেয়। সদ্য ঘুম থেকে ওঠা জাহিদ বোনকে দেখে দৌড়ে গিয়ে জাপটে ধরে। জিনিয়া ছোটাছুটি করতে থাকে। হাত ছুটতে ছুটতে একদম অবশ হয়ে পড়ে যায় ভাইয়ের বুকে। কেঁদে কেঁদে সারা হয়। জাহিদ চোখ বন্ধ করে বোনের মাথায় মুখ লাগিয়ে রাখে, বলে, জন্য তোকে ছাড়া কীভাবে থাকবো আমরা?
এমন করিস না প্লিজ, তোর কিচ্ছু হয়নি জন্য। জিনিয়া চোখ বন্ধ অবস্থায় কাঁদে আর বলে, আমার ঘৃণা লাগছে নিজের উপর, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে ভাইয়া। জাহিদের হাতের মুঠো ঘন ঘন শক্ত হয়, রক্ত টকবক করে ফোটে, প্রতিশোধ পৃষ্ঠা জেগে ওঠে। শফিক সাহেব আর জাহেদ বেগম জিনিয়ার উদ্দেশ্য জানতে পেরে চোখের জল ছেড়ে দেয়। জিনিয়ার মাথার কাছে বসে জাহেদা মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। শফিক সাহেব মেয়ের হাত নিজের মুঠো নিয়ে বলে, আম্মা এত নরম কেন, শক্ত হও। এত দুর্বল হয়ে থাকলে আরো আঘাত পাবে। এই সমাজ দুর্বলদের দুর্বলতা ধরেই আঘাত করে। তুমি তো কোনো অন্যায় করনি। তোমার সাথে যে অন্যায় হয়েছে তার শাস্তি দেওয়ার জন্য হলেও তোমাকে শক্ত হতে হবে। তুমি পারবে না, শাস্তি দিতে পারবে না তুমি। জিনিয়া মাথা দোলাই ঘন ঘন, পারতে হবে তাকে। শফিক সাহেব হাসে, বলে, তুমিই পারবে। দলে দলে লোক আসলো জিনিয়াকে দেখার নাম করে। তাদের আসল উদ্দেশ্য তো আসলে খোঁচা মারা। দুই একজন জিনিয়ার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ জানালেও বেশিরভাগই জিনিয়াকে নিয়ে নানান খারাপ মন্তব্য করে গেল। শফিক বাহবা দিলেন তাদের এই সভ্য সমাজকে। জাহিদের কথা অনুযায়ী জিনিয়াকে কয়েকদিনের জন্য অন্য জায়গায় রাখলে ভালো হয়। এই ঘটনার রেস কাটিয়ে উঠতে সাহায্য করবে। শফিক সাহেব জানালেন, এখানে কেউ থাকবে না, অন্য কোথাও চলে যাবে বাসা ভাড়া করে। জিনিয়া স্বাভাবিক হয়ে চলে আসবে। ঠিক তাই হলো। জাহিদ সব কিছু ঠিকঠাক করে রাখলো। সব কিছু গোছগাছ করায় তোড়জোড় শুরু হলো জাহেদার। খবরটি পৌঁছে গেল আহমেদ বাড়িতে। সাগর সাহেব দেখতে এলো জিনিয়াকে। শফিক সাহেবের সাথে কথা বললেন না। জিনিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে জাহিদ আর জাহেদা বেগমকে বললেন, জিনিয়া এখানেই থাকবে। এভাবে চলে যাওয়ার মানেই পালিয়ে যাওয়া। জিনিয়া এখানেই থাকবে আর ওর বিয়ে হবে। আমি আমার ঘরে নিয়ে যাব ওকে, আমার ঘরের রানী, আমার পুত্রবধূ হিসাবে। জিনিয়ার ঘুম অবস্থায় সাগর সাহেব জিনিয়ার মাথায় হাত বোলাই ঘন ঘন। জাহিদ হতবম্ব, সাথে জাহেদা আর শফিক সাহেব। সাগর সাহেব তাদের বিস্মিত চোখ দেখে হেসে ফেললেন, বললেন, অন্তত না শব্দটা আমি আর শুনতে চাই না। আমি জানি জিনিয়াও এটাই চাই। আফসোস তোরা জানতে চাসনি। চাই তো, কিন্তু সাগর সাহেব কটাক্ষ করে হাসলেন, বললেন, কিন্তু কি, আমি যেটা বলেছি সেটাই হবে। এবার ওর যদি মনে হয় সাহিল জিনিয়ার যোগ্য নয়, তাহলে আমার আর কিছু বলার নেই। বাকি সব তোদের হাতে। সাগর সাহেব এই বলে চলে গেলেন। শফিক সাহেব চিন্তায় পড়ে গেলেন। জিনিয়াকে বললে ও তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। কেমন নির্বাক নিরুত্তর। এমন কেন? আহমেদ বাড়ির ছাদে বাবা ছেলের কাটাকাটি চলছে। জিনিয়া ছাদে যেতে গিয়েও গেল না। ছাদের দরজার কাছে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো। কানে এলো, আমি জিনিকে বিয়ে করতে পারবো না বাবা, আমি ওকে ভালো রাখতে পারবো না, আমাকে জোর করো না প্লিজ। জিনিয়া দেওয়ালে চেপে গিয়ে হেসে ফেলল। আচ্ছা তারা বলে না কেন? জিনিয়াকে বিয়ে করাই যায় না। অন্তত নোংরা হয়ে যাওয়া জিনিসকে কে মাথায় তুলে রাখতে চায়? রাস্তায় পড়ে থাকা ইট পাথরকে কেউ কখনো মাথায় তুলে রাখে না, পা দিয়ে লাথি মেরে দূরে সরায়। জিনিও এখন সেই ইট পাথরের মতো উচ্ছিষ্ট। সাগর সাহেব বুঝিয়ে গেলেন, আমি কথা দিয়ে ফেলেছি, তুই আমার সম্মানহানি করবি না সাহিল। সাহিলও বুঝিয়ে কুল পেল না। জিনিয়া আরও ভালো কাউকে ডিজার্ভ করে। সে ঠকে যায়নি যে না পারতে সাহিলকে বিয়ে করতে হবে। সাহিল সাগর সাহেবকে বোঝানোর জন্যই বলল, আমি বিয়ে করবো জিনিকে, কিন্তু কোনোদিন যদি জিনির মনে হয় যে আমার কাছে ভালো নেই, সেদিন তার দায়ভার কিন্তু আমার না, তোমার। সাগর সাহেব খুশিতে ছেলেকে জড়িয়ে ধরল, বলল, সাব্বাস বেটা, তোর কাছে যিনি ভালো থাকবে না এটা হয় আদৌ? আমরা যাকে ভালোবাসি তার কাছে দুই বেলা উপোস থেকে ভালো আছি বলা যায়, না হলে ভালোবাসা শব্দটা আছে কেন রে? সাগর সাহেবের এত এত খুশি সাহিলকে খুশি করতে পারল না। তার অনেক কাজ আজ থেকে, অনেক দায়িত্ব। এবার থেকে নিজেকে ভালো রাখার লড়াই। জিনিয়া নিজের ঘরে চলে গেল। ওই চোখে যদি কখনো দয়া দেখা যায়, তার প্রতি মায়া দেখতে পাই, তখন কি করবে চিনি? এই চিনিকে কি সত্যি ভালোবাসা যায়? অত বড় মন কার আছে? সাহিলের কি আছে? সাগর সাহেবের কাছ থেকে 4টা দিন চেয়ে নিল সাহিল। এই 4টা দিন সাহিল বাড়ি ফিরল না, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সাগর সাহেব দিনে কয়েকবার করে দেখতে গেল জিনিয়াকে। জিনিয়ার সাথে জোর করে করে কথা বলল, এটা ওটা বলে জিনিয়াকে হাসানোর চেষ্টা করলো। নিজের আলমারিতে কাপড়ের ভাঁজে থাকা বড় সোনার গহনাগাটি বের করে দিল তরিনা খাতুন।
জিনিয়াকে পরিয়ে দিয়ে দোয়া করে দিলেন। জিনিয়া থুতনি ধরে মুখ তুলে বললেন, আমি তোমারও গ্র্যান্ডমা, আমাকে আজ থেকে গ্র্যান্ডমা ডাকবে। গুড্ডু এই চিরকুট তোমাকে দিতে বলেছে। জিনিয়া হাতের মুঠোয় একটি চিরকুট গুজে দিল তরিনা খাতুন। জিনিয়া নিল। তরিনা খাতুন ফিসফিসিয়ে বলল, গুড্ডু কি লিখেছে আমাকে বলিও তো। আমাকে তো একদম না দেখতে বলেছে। কি লিখেছে আল্লাহ জানে। 4টা দিন সময় কেন চাইলো জেনে নিও। 4টা দিন কি কম সময়? জিনিয়া মাথা নামিয়ে হাসি আটকালো। তরিনা খাতুন আবারও বলল, ওই নরপুরি এবার নারীপুরি হবে। আমার একটা সঙ্গী আসবে, কি যে খুশি লাগছে আমার। জিনিয়াও একটুখানি হাসলো তরিনা খাতুনের সাথে তাল মিলিয়ে। শফিক সাহেব দূর থেকে দাঁড়িয়ে হাঁপ ছাড়লেন। যাক, মেয়েটা অন্তত তার চোখের সামনে থাকবে। মেয়েটা ভালো থাকলেই হলো। সাগর যত্নে রাখবে তার ছেলের বউকে, ভালো রাখবে, নিজের মেয়ের মতোই আগলে রাখবে। জাহেদাও খুশি। আগে থেকে যদি এমন হতো তাহলে তার মেয়ের জীবনেও ওই কালো দিবসটি থাকতো না। আমরা আসলেই শুরুতে কিছুই বুঝি না, বুঝতে চাই না। বেশি ভালোটা খুঁজতে গিয়ে ভালোটাকেই হারায়, ধাক্কা খেয়েই পাক্কা হয়। যাক, শেষমেশ তাদের মেয়ে ভালো থাকলেই হলো। মধ্যরাতে জিনিয়া তৃষ্ণা পেল। গলা শুকিয়ে একদম কার। ঘুমের ঘোরে কী সব আজে বাজে দেখলো এখন মনে পড়ছে না। কপালটা ঘেমে উঠেছে। জগ থেকে ঢেলে পানি খেয়ে গলা ভিজিয়ে নিল সে। গায়ের সুতির ওড়না দিয়ে কপালটা মুছে নিল। ব্যান্ডেজ কষে পড়ায় ব্যথা লাগলো কপালে। আয়নায় দেখে দেখে আবার লাগিয়ে নিল। ফ্যানটা আরও একটু বাড়িয়ে নিল। বিছানায় শোয়ার আগে মনে পড়ল বালিশের নিচে রাখা একটি চিরকুট। বালিশ সরিয়ে চিরকুটটি হাতে নিল সে। খুলল। গুটি গুটি হাতের লেখা। তাতে লেখা, আজ থেকে তোমার গায়ের কলঙ্ক আমি মেখে নিলাম। সেই কালিতে যদি আমি কলঙ্কিত হই, দোষ আমার নয় বলে দিলাম। আমি কলঙ্কিত মনে হলে ছেড়ে যেতে পারবে না, কথা দিলাম। কথা দিলে? জিনিয়া গুটি গুটি অক্ষরে চিরকুটের নিচে লিখে ফেলল, কথা দিলাম, নিলাম। চিরকুটটি বালিশের নিচে রেখে দিল জিনিয়া। সকালে ঘুম থেকে উঠে নিজ হাতের লেখা অংশটুকু ছিঁড়ে ফেলল সে। সাহেলের লেখাটুকু যত্ন করে রেখে দিল। 4 দিন পার হয়ে সেই শুভক্ষণ আসলো। নাহিল পুরো আহমেদ বাড়ি নিজ দায়িত্বে সাজালো। সাহিল ফিরল সন্ধ্যার দিকে। পুরো বাড়িটার অন্যরূপ দেখে চমকালো। নাহিলের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালেই নাহিল হেসে হেসে বলল, নরপুরি নারীপুরীতে পরিণত হচ্ছে বড় ভাই, সাজাবো না? সাহিল কোনো কথা না বলে চলে গেল। সাগর সাহেবের খুশি দেখে কে। আত্মীয় স্বজনকে দাওয়াত করবে না বললেও অনেক আত্মীয় স্বজনকে বলে রাখলো। শফিক সাহেব কাউকেই ঘটা করে দাওয়াত করলেন না। জিনিয়ার মামার বাড়ি আর চাচারা আসলো শুধু। প্রতিবেশীরা কানাঘুষো করলে কানে তুললেন না সাগর সাহেব। সাহিলের জন্য আরও ভালো মেয়ে পেত, কথাটা সাগর সাহেব পাত্তাই দিলেন না। সাহিলের জন্য আরও ভালো মেয়ের কি দরকার? সাহিল যার সাথে ভালো থাকবে তাকেই তো ভীষণ দরকার। সীমান্তর দেওয়া শাড়িটা ছাদে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দিল জাহিদ। দাও দাও করে চলল লাল টকটকে বেনারসিটা। পুরো এলাকা ধোঁয়ায় রাঙিয়ে উঠল যেন। জিনিয়া নতুন জীবনে পা রাখার সাক্ষী হলো এই ধোঁয়া। গায়ে ভারী শাড়ি আর গহনা সাজ নিয়ে দৌড়ে ছাদে চলে এলো জিনিয়া। কিছু পোড়ার গন্ধ নাকে আসছে। কি পুড়ছে? পরনের শাড়িটা সে খামচে ধরল। এই শাড়িটা সাহিলের দেওয়া, কলঙ্কহীন, পবিত্র ছোঁয়া শোভা পাচ্ছে শাড়িটাতে। এভাবে দাও দাও করে জ্বলতে থাকা আগুনের ধোঁয়া আর পোড়া গন্ধ নাকে আসায় আহমেদ বাড়ির সবাই ছাদে ছুটে আসে। জিনিয়া আর জাহিদকে কি যেন পোড়াতে দেখে। জিনিয়া ধোঁয়াশা চোখে দেখতে পাই ওই দূরে কৌতূহল নিয়ে শীতল চোখে চেয়ে তাকিয়ে থাকা ছেলেটিকে, যার সাথে আজ থেকে জীবনের বাকিটা পথ চলা শুরু। জীবনের প্রত্যেকটা ঘাত প্রতিঘাতে সে বিশ্বাস, ভরসা, আশ্রয়, শক্তি। বিয়ের শুভক্ষণে শফিক সাহেব সাহিলকে ডেকে নিলেন আলাদা করে। সাহিলের হাত ধরে বললেন, জিনির কিছু রোগ আছে, তা লুকোতে চাইছি না তোমার কাছে। লুকালে সমস্যা। ওই মাঝে মাঝে ওর ভীষণ পেট ব্যথা হয়, পুরো শরীর ব্যথা হয়, মাথা ব্যথার সাথে জ্বর আসে, অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ে ভীষণ। তখন খেতে পারে না, ঘুমাতে পারে না। সেই সময়টাতে একটু বেশি যত্নের প্রয়োজন হয় তার। একটু দেখে রেখো। খাওয়া দাওয়ার প্রচণ্ড অনীহা, অনেকবার এক্সরে করিয়েছি, তেমন সিরিয়াস কিছু ধরা পড়েনি। তুমি ভালো রেখো তাকে, আগলে রেখো। আমি তোমার উপর বিশ্বাস রাখলাম।
সাহিল তার অন্য হাত শফিক সাহেবের হাতের উপর রাখলো, বলল, আমি ভালো রাখার দায়িত্ব নিয়েছি যখন, তখন ভালো রাখবো আঙ্কেল। শেষ পর্যন্ত আমি জিনিকে ভালো রাখবো, কথা দিলাম আপনাকে। আমার এই কথার কোনো নড়চড় হবে না, আমি হতে দেবো না। শফিক সাহেব হেসে বুকে আগলে ধরলেন সাহিলকে, মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, চিন্তা হচ্ছে শুধু তোমার বাপকে নিয়ে। শালা এখন কত ব্ল্যাকমেল না করে আমাকে জিনিয়াকে নিয়ে। সাহিল হেসে ফেলল, বলল, আপনাদের ঝগড়া যুগের পর যুগ বেঁচে থাকুক। কাজী বিয়ে পড়ালো। বর কনের মাঝে পাতলা একটি পর্দা, আবজা আবজা দেখা যাচ্ছে হয়তো বধূ বেশে বসে থাকা মেয়েটিকে। সাহিল জিনিয়া মাথা তুলল না। সাহিল তার কোলে থাকা পাগড়ি নাহিলের মাথায় পরিয়ে দিয়ে বলল, এইবার তোর বউ কখন আসবে সেটা বল। নাহিল চুপ হয়ে গেল। জিনিয়া মাথা তুলে নাহিলকে ওই অবস্থায় দেখে হেসে ফেলল। নাহিল লজ্জা পেয়ে উঠে চলে গেল। নাহিল উঠে যাওয়ায় জিনিয়াকে আরো লজ্জায় ঘিরে ধরল। সাহিল মাথার পেছনে চুল চুলকাতে চুলকাতে বলল, শোনো মেয়ে, আমি তোমাদেরকে একটু তাকাচ্ছি না, তাকাবো না, নো নেভার। লজ্জা পেয়ে কোনো কাজ নেই। জিনিয়া মাথা আরো নামিয়ে ফেলল। সাহিলের কোনো সারা শব্দ না পেয়ে যখন মাথা তুলল, চোখাচোখি হয়ে গেল চার চোখ। সাহিল মাথার চুল চুলকাতে চুলকাতে আর চোখে জিনিয়াকে দেখল। আর চোখে বন্য দৃষ্টিতে পরিণত হলো। গায়ের হলুদাভ রঙের সাথে ডাগর ডাগর চোখ, চিকন ভুরু, নাক, কচি কিশলয়ের মতো ঠোঁট, সুদীর্ঘ পল্লবযুক্ত আখি জোড়া গালের দুপাশে অজান্তে পড়ে যাওয়া দুইটা গর্ত। সাহিল চোখ পিটপিট করে বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ, মারাত্মক, জঘন্য। জিনিয়া কিছু শুনতে পেল না। সে চোখ একবার নামিয়ে আবার তুলে দেখল শ্যামবনের লোকটির বড় চেহারা, পুরো ভরু চোরা, নাক, ঠোঁট আর চোখের দৃষ্টিতেও মিশানো প্রগাঢ় ব্যক্তিত্ব আর মায়া। জিনিয়া বিড়বিড় করে উচ্চারণ করল, কালাই গলার মালা। সাহিল জিনিয়ার ঠোঁটের কোণার হাসি দেখে ভ্রু কুঞ্চন করলো, একটু ঝুঁকে বলল, শেষমেশ আমার হয়ে গেলে। জিনিয়ার চোখের দৃষ্টিতে কত শত কথা, সাহিল পড়তে পারে একটি। আমি তো হতেই চেয়েছি, আপনি জানেন। এই যে চেয়েছি, এখনো বলবে চাইনি। এর পেছনেও নিশ্চয়ই কারণ আছে। হুট করে একদিন না হয় জানতে চাইবো সেই কারণ, বলবেন না? সাহিল জবাব দেওয়ার আগে কয়েকটা মেয়ে জিনিয়াকে নিয়ে যায়। সাহিল কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউ আমার সাথে কথা বলছে, এই এত গায়ে জ্বালা কেন বুঝি না। জিনিয়া পিছু ফিরে সাহিলের বিরক্তি মাখা মুখটা দেখল, হেসে আবার ফিরে গেল। সাহিল বলল, হাসার কি আছে, আশ্চর্য। ছোট থেকে বড় হয়ে ওঠা বাড়িটার বাইরে পা ফেলতেই বুক যেন মুচড়ে উঠল জিনিয়ার। চেনা পরিচিত বাড়িটা, বারান্দা, দাওয়া আর ভালোবাসার মানুষগুলোকে পিছু ফিরে দেখতেই মনে হলো কি যেন ছেড়ে যাচ্ছে, যেন সে বহু দূরে চলে যাচ্ছে। অথচ 2 মিনিটের পথ। জিনিয়া চক্ষুর কোটরে জমা জল গড়িয়ে পড়ল নীরবে। বুকের ভেতর তীক্ষ্ণ এক ব্যথা অনুভব হয়, গলা রোধ হয়ে আসে, ঢোক গিলতে কষ্ট হয়। শফিক সাহেব মেয়েকে বুকে আগলে ধরেন। আজ কিছু বলার নেই তার, কিচ্ছু না। জাহেদা হাত বাড়িয়ে ডাকতেই জিনিয়া আবার ছুটে গেল মায়ের কাছে, ভাইয়ের কাছে। জাহিদা কতক্ষণ বোনকে বুকে ধরে রাখলো হিসেব নেই। জিনিয়া আবদার করলো, আমার সাথে আসো। জাহিদ হেসে ফেলল, বলল, 2 মিনিট লাগবে যেতে। সারাক্ষণ আসবো আর যাবো, চিন্তা করিস না জন্য। তুই ভালো থাক শুধু। আচ্ছা। সবাইকে সাহিল খুঁজতে লাগলো। সাহিল ছাদ থেকে ডাক পড়লো, আমি এখানে, বউ পাঠিয়ে দাও। সাগর সাহেব মাথায় হাত দিয়ে বলল, এটা কি হলো, বউ রেখে চলে গেলি? এটা কেমন রুচিয়াল? এটা কোনো রিচুয়াল না বাবা, এটা নতুন ট্রেন্ড। ছাদ থেকে দাঁড়িয়ে এসে দেখা কত মজা, তুমি জানো না? ভাই তুমি আমাকে ডাকোনি কেন? আমিও দেখতাম। সাগর সাহেব নাহিলের মাথায় চাটি মারল, বলল, তুমি আসতে বলো, আমি বললে আসবে না। আমি এই বউ মানুষকে এখানে দাঁড় করিয়ে রাখবো? তো সাহিল জিহ্বা কামড় দিয়ে বলল, এত লোকের ভিড়ে সে বউকে কোলে নেবে, এটা কেমন রিচুয়াল বাবা? আমি তো শুনিনি। সাগর সাহেব দাঁতে দাঁত ঘষলেন। আসবি নাকি আসবি না? সাহিল বিরক্ত নিয়ে নামতে গেল। সাগর সাহেব বিরক্ত নিয়ে বিড়বিড় করলো, কেমন আক্কেল ছেলের, নতুন বউকে নাকি হাঁটতাম। সাহিল নিচে নামলো। সাগর সাহেব ইশারায় জিনিয়াকে দেখিয়ে দিল। সাহিল মাথা চুলকালো।
সাগর সাহেব চোখ লাল করে তাকালো। সাহিল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। সাগর সাহেব চেঁচাতে লাগলেন, এতগুলো লোকের সামনে মেয়েটা এভাবে দাঁড়িয়ে থাকবে? এত বড় ছেলে হয়েছিস, আক্কেল হয়নি তো ওদের? আমাকেও বকছে কেন? আমি কি করেছি? সাগর সাহেব নাহিলকে নিয়ে লাগলেন। জিনিয়ার হঠাৎ মনে হলো সে হাওয়ায় ভাসছে। সাগর সাহেবের চেঁচানি বন্ধ হয়ে গেল। সাহিলের দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকলো। সাহিল জিনিয়াকে নিয়ে যেতে যেতে সুন্দরী বউয়ের বেলা আজ থেকে শুরু হয়েছে। কি বললেন? সাহিল জিনিয়ার দিকে তাকালো, থেমে গিয়ে আবার হাঁটা শুরু করে বলল, বলেছি শক্ত করে ধরো, নইলে ফেলে দেবো। জিনিয়া হেসে সাহিলের গলা আঁকড়ে ধরলো শক্ত করে, টেনে ধরে বলল, এই যে ধরলাম, ফেলে দিলে কিন্তু খবর আছে। শুধু শুধু নিজেকে আঘাত দিতে যাবো কেন? জিনিয়ার দিকে আর তাকালো না সাহিল। প্রসঙ্গ পাল্টাতে বলল, ওভাবে দেখতে নেই মেয়ে। দেখছি, কই? হয়েছে গুড্ডু, তোর বউকে এবার দাঁড় করা। সাহিল জিনিয়ার মুখের দিকে একবার তাকালো, তারপর বলল, না না, এখানে নামতে হবে না, একেবারে ঘরে গিয়ে নামিয়ে দেবো। পিছন পিছন যারা আসছিল সবাই একসাথে হাহু করে হেসে উঠল। জাহিদ আর নাহিলও হাসলো। নাহিল এসে বলল, ভাই তখন নিতে চাচ্ছিল না, আর এখন ছাড়তে চাইছে না। মলুজা। সাহিল পিছু ফিরল, চেহারায় কাঠিন্যতা ফুটিয়ে বলল, নাহিল গানের নিচে একটা দেবো, তুই বড় ভাইয়ের সাথে মশকরা করিস? নাহিল হেসে ফেলল। জিনিয়া চোখ নামিয়ে রাখলো, তার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আর লোকটা তাকে কোলে নিয়ে ঝগড়া করছে। আল্লাহ! তরিনা খাতুন সাহিলকে সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে গুড্ডু, তুই যেখানে ইচ্ছে সেখানে যা তোর বউকে নিয়ে, আমরা কিচ্ছু বলবো না, তোর বউ তোর সিদ্ধান্ত। তরিনা খাতুন খোঁচা মেরে কথাটা বলল, বুঝতে পারলো সাহিল। সুযোগের অপেক্ষা করে জিনিয়াকে নিয়ে আবার হাঁটা ধরলো। বিড়বিড় করে বলল, সুযোগ আমারও আসবে। ছেড়ে দিলে কি হতো? তখন তো কোলে নিতেই চাচ্ছিলেন না। আরে তখন তো এমনি এমনি বলেছি, সিরিয়াস হয়ে বলিনি। যদি সাথে সাথে হ্যাঁ বলে দিতাম তাহলে সবাই কি ভাবতো? সবাই হাসতো, বহু পাগলা বলতো। জিনিয়া হাঁ হয়ে গেছে। কি চালাক মানুষ, বাবা! সাহিল রুমের দরজা ঠেলে ঢুকলো। জিনিয়া পুরো ঘরে চোখ বোলালো। সাহিল জিনিয়াকে রাখলো না, তার আগেই জিজ্ঞাসা করলো, পছন্দ? অপছন্দ বললে কি করবেন? সাহিল জিনিয়াকে নিয়ে আবার বের হয়ে যেতে লাগলো। জিনিয়া ছটপট করতে করতে দুহাত দিয়ে আরো শক্ত করে সাহিলের গলা ঝুরিয়ে ধরল। অনেকটা কাছে এসে গেল সে। সাহিল পুরো কঞ্চন করে তাকিয়ে আছে। জিনিয়া ঘন ঘন মাথা নাড়ল। খুব পছন্দ, পছন্দ হয়েছে খুব। বাড়াবাড়ি করবেন না, এখানে রাখুন। আচ্ছা। আচ্ছা। সাহিল তাকে বসিয়ে দিল খাটের উপর, বলল, এটা এমনিতেও তোমার ঘর না, অন্যটা। এখানে ক্ষণিকের জন্য থাকবে, ধরো কিছু ঘন্টার জন্য। জিনিয়া খাটে বসে এদিক ওদিক তাকালো, বলল, বলুন। সাহিল বসলো ঠিক, কিন্তু আবার উঠে গেল, বলল, সবাই চলে আসবে। আচ্ছা, বসতে হবে না। সাহিল জিনিয়ার ঘোমটা টেনে দিল, কণ্ঠ একটু খাদে নামিয়ে বলল, নতুন বউদের এইভাবে থাকতে হয়। সবাই হুড়মুড় করে রুমে ঢুকে পড়লো। সাগর সাহেব বলে উঠলেন, সাইড সাইড সাইড। সবাই সাইড দিল। তরিনা খাতুন মিষ্টি প্লেট আনলেন, বললেন, নতুন বউকে মিষ্টি মুখ করাও সবাই, তারপর কথা বলবে। নাহিল কাঁটা চামচ করে মিষ্টি তুলে নিল, বলল, ভাবিজান ঘোমটা তোলেন, মিষ্টি খান, আর আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলেন। ঘোমটার আড়ালে জিনিয়া হেসে ফেলল। সবার পেছনে দাঁড়ালো শফিক সাহেব আর জাহিদ। দুজনই এদের পাগলামি দেখে হাসতে লাগলো। সাহিল নাহিলকে বলল, এত বড় মিষ্টি কি করে খাবে, কেটে দে। নাহিল চোখ বড় বড় করে তাকিয়ে সাহিলের মুখের কাছে এসে বলল, ভাই, বউ কি তোমাকে জাদু করছে? সাহিল রেগে গেল। নাহিল? নাহিল সরে গেল দ্রুত। মিষ্টি একটুখানি জিনিয়াকে ঘোমটার নিচে খাইয়ে বাকিগুলো সে নিজেই গালে পড়ল। খেতে খেতে বলল, ভাবিজান ভালা কম খাই, বেশি খাওয়ায়। সবার মাঝে হাসির ফোয়ারা বয়ে গেল মুহূর্তেই। শফিক সাহেব এসে ঘোমটা তুলে দিলেন মেয়ের। চামচে একটুখানি মিষ্টি নিয়ে মেয়ের মুখের কাছে রাখলেন, বললেন, আমিও মিষ্টি মুখ করাই। জিনিয়া দু চোখ জলে ভর্তি হলো। বাবার দিকে তাকিয়ে তাকিয়ে মিষ্টি গালে নিল জিনিয়া। শফিক সাহেব জাহিদকে ইশারায় ডাকলেন। জাহিদ বোনকে মিষ্টি খাইয়ে দিয়ে জিনিয়ার হাতে চামচ ধরিয়ে দিয়ে বলল,
জন্য আমাকে মিষ্টি বড়টা দে। জিনিয়া আশপাশ না দেখে আওয়াজ করে হেসে ফেলল। জাহিদের চাওয়া পূর্ণ হলো। বোন তার হাসলো, একদম কলিজায় গিয়ে লাগলো সেই হাসি। বোনটা ভালো থাকুক। সাইলের হাতের উপর জিনিয়ার হাত রাখলো জাহিদ, বলল, এইটা আমার কি বলে বোঝাতে পারবো না। ভালো রাখিস আমার জন্য, ওকে খুব ভালো রাখিস। আর জন্য তুইও ভালো রাখিস, ভালো থাকিস। জিনিয়া চোখ বেয়ে গড়গড়িয়ে জল বেরোলো। সাইল মাথা নামিয়ে বলল, বউটাকে শুধু শুধু কাঁদায় না, ভাল লাগে না। এখানে বোধহয় কিছু পড়ছে। কার কি পড়েছে? পুরা গন্ধ পাচ্ছি বোধহয়। সাইল সাথে সাথে এই রুম থেকে বের হয়ে গেল। গট গট করে হাঁটতে হাঁটতে বলল, এটা কোনো কথা? ছেলের সাথে পারলা? সবাই কিছু একটা আঁচ করতে হো হো করে হেসে ফেলল। জিনিয়া শফিক সাহেবের বুকে পড়ে রইল। খানিকক্ষণ পর মুখ তুলে বলল, আব্বা আম্মা কখন আসবে? শফিক সাহেব মেয়ের মাথায় ঘন ঘন হাত বুলিয়ে দিয়ে বললেন, এই তো সবকিছু গুছিয়ে এখনই চলে আসবে। আম্মা একা সব পারবে না তো। তোমার মামি আর চাচি আছেন তো, সবাই আসবে একসাথে, চিন্তা করো না। জিনিয়া আবার বাবার বুকে পড়ে রইল। কিছুক্ষণ পর বলল, আব্বা তোমরা চলে যাবে? থাক থাক এখানে, তুমি ভেবো না তো অত, ঘুমানোর জন্য চলে যাব। জিনিয়া বাবার মুখের দিকে তাকিয়ে বলল, মশারি, ঔষধ? শফিক সাহেবের চোখের কোণায় জলের আভাস দেখা দিল। তিনি কাঁদার বদলে হেসে ফেললেন, বললেন, তোমার ঘরের জানালা খুলবে, বলে দেবে জানালা দিয়ে, ইশারায় দেখিয়ে দিলে হয়ে যাবে, খেয়ে নেব। আর মশারি তোমার আম্মা টাঙাবে। আব্বা আমি যখন তখন যেতে পারবো না। এটা কেমন কথা আম্মা? যেতে পারবে না কেন? যখন ইচ্ছে তখনই যেতে পারবে। তোমার সাথে সব সময় কথা হবে। জানালা খুললেও দেখতে পারবে, বারান্দায় দাঁড়ালেও দেখতে পারবে, ছাদে দাঁড়ালেও দেখতে পারবে, সবখানে আছি তো। আমি তো এখন ভাবতেই পারছি না দূরে কোথাও বিয়ে দিলে কি করতে তুমি। জিনিয়া চুপটি মেরে পড়ে রইল বাবার বুকে। কি করতো সে জানে না, শুধু এটুকু জানে ওই পশুটার সাথে বিয়ে হলে সে জীবন্ত লাশ হয়ে বাঁচত, যাকে বলে জীবিত অবস্থায় মৃত। জাহেদা এলো বেশ কিছুক্ষণের মধ্যে। সাগর সাহেব বললেন, আপা মেয়েকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেবেন। এখানে আমার চাচি ছাড়া আর কোনো মহিলা নেই। চাচি তখনকার মানুষ, অনেক কিছু বললে ও জিনিমা নিতে পারবে না, তাই আপনি শিখিয়ে দেবেন। এই বাড়িটা তারই। এই বাড়ি আর বাড়ির মানুষগুলোকে আপন করে নিলে আপনার মেয়েকেও সবাই ভালোবাসবে। অন্য কিছুর অভাব হলেও আপনার মেয়ের প্রতি বিন্দুমাত্র ভালোবাসার অভাব হবে না। ও আমার ছেলের বউ কম, মেয়ে বেশি। আমি ওকে আমার মেয়ের মতো করে রাখবো। আমাকে যেন বাবা বলে ডাকে। জিনিয়া মৃদু মধুর হাসলো সাগর সাহেবের কথা শুনে। জাহেদা মেয়েকে বুকে নিয়ে বলল, দেখলে কি বললো, সামলাতে পারবি এত বড় সংসার? এত এত দায়িত্ব, কর্তব্য। ভালো মেয়ে হয়ে দেখাতে হবে, ভালো বউ। খুব পারবো। তোমরা আমার মাথার উপর ঢাল হয়ে থেকো শুধু। জাহেদা চুমু দেন মেয়ের কপালে। জিনিয়া মাথা তুলতে পারল না। জাহেদা বিরক্ত হয়ে বলল, তোমরা বাজে কথা রাখো। খাওয়া দাওয়ার পর্ব শেষে শফিক সাহেব যাওয়ার জন্য তাড়া লাগালেন। জাহেদা আর জাহিদ জিনিয়ার মুখের দিকে তাকালো। থমথমে মুখটা, মাথা নিচু করে বসা। জাহিদ হেসে ফেলল। বোনকে গিয়ে জড়িয়ে ধরে বলল, জন্য কাল সকালেই চলে আসবো। তুই ঘুম থেকে ওঠার আগেই চলে আসবো। কথা বলবি না? জিনিয়া মাথা তুলল, কৃত্রিম হাসল, মাথা নাড়ালো। জাহেদা মেয়ের মুখ হাত বোলালেন, বললেন, মুখটা এরকম করে রাখলে যেতে ইচ্ছে করে। জিনিয়া মাকে জড়িয়ে ধরে শফিক সাহেবের দিকে তাকিয়ে থাকে। শফিক সাহেব হেসে ফেললেন, বললেন, এভাবে কি দেখছো? তোমাকে দেখি। কালকে সকাল সকাল চলে আসবে। জিনিয়া হাসলো। সবাই চলে যাওয়ার পর জিনিয়া দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। তৈনা খাতুন তাড়া দিলেন। নতুন বউ ওখানে এভাবে দাঁড়িয়ে থাকিও না, আসো নাথ বউ। জিনিয়া ঘাড় ঘুরিয়ে তাকায়। তৈনা খাতুন হাতে থাকা কয়েকটা শাড়ি দেখিয়ে দেয় জিনিয়াকে, বলে, এখান থেকে কাল একটা পরো কেমন? জিনিয়া মাথা দোলায়, শাড়িগুলো নিয়ে রুমের দিকে পা বাড়ায়। রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। দরজা ঠেললেও দরজা খোলে না। পেছনে দাঁড়িয়ে সাহিল গলা খাঁকারি দেয়। জিনিয়া পেছনে সাহিলকে দেখে আবার দরজা ঠেলতে ঠেলতে বলে, দরজাটা খুলছে না কেন? সাহিল জিনিয়ার পেছনে এসে দাঁড়ায়, বলে, এটা লক করা, খুলতে চাবি লাগবে। জিনিয়া ফিল। সাহিলের দিকে তাকাতে চোখ উপরে তুলতে হলো।
সাহিল চোখ নিচু করে জিনিয়াকে দেখে বলল, এটা নয়, ঘর ওটা। ও আচ্ছা, জি। জিনিয়া দাঁড়িয়ে থাকলো, বলল, যাবো কি করে? কেন? আপনি দাঁড়িয়ে আছেন। সাহিল তাড়াতাড়ি করে সরে গেল, বলল, আচ্ছা, সরে গিয়েছি, ওই ঘরে যাও। জিনিয়া দুপা বাড়ি আবার থেমে গিয়ে বলে উঠলো, আপনি? সাহিল কৌতূহল নিয়ে তাকাতেই জিনিয়া মাথা নামিয়ে ফেলল, জিভে কামড় দিয়ে ফেলল। কি বলে ফেলল সে? সাহিল জিনিয়াকে আরেকটু লজ্জায় ফেলার জন্য বলল, আমি আসছি এক্ষুনি, টেনশন নিও না। আপনি বেশি ভাবছেন। সাহিল হেসে ফেলল, যেতে যেতে বলল, গ্র্যান্ডমা কোথায় তুমি? কি একটা শিখিয়ে দিয়েছো না, ভুলে গেছি, আবার শিখিয়ে দাও। গ্র্যান্ডমা কাহা হো তুম? জিনিয়া দরজা ঠেলে ঘরে ঢুকলো। তাজা বেলি ফুলের গন্ধ ভেসে আসছে। সবখানে বেলি ফুল, শুভ্রতা, পবিত্রতার প্রতীক সাদা। জিনিয়া বিছানার দরজা থেকে কয়েকটা বেলি ফুল হাতে তুলে গন্ধ শুকলো। পুরো ঘর হেঁটে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। বধূ বেশি নিজেকে দেখতে দেখতে একসময় চোখ গেল নিজের কপালের কাছে। ক্ষত এখনো শুকায়নি, কালো চামড়া বিঁধে রয়েছে। জিনিয়া গলা উঁচু করে গলার ক্ষত দেখলো। ছি, এখনো সেই নোংরা স্পর্শ লেগে আছে। কামড়ের দাগ দগ দগ করছে। দাগে হাত বুলিয়ে কাঁপতে লাগলো জিনিয়া। কাঁপতে কাঁপতে একসময় ফোপানি উঠল। তরতর করে কাঁপা অবস্থায় টলতে টলতে জিনিয়া খাটের এক কোনায় গিয়ে বসে পড়ল। মাথা চেপে ধরল অজস্র যন্ত্রণায়। আঁখি পটে ভাসতে লাগলো সেই যন্ত্রণাদগ্ধ দৃশ্য বলি। দরজা ঠেলে সাহিল ঢুকলো। জিনিয়া সাহিলের চক্ষুর অগোচরে ভিজে ওঠা গাল মুছে নিল। খাট থেকে নেমে মামিদের কথা মতো সাহিলের পা ছুঁয়ে সালাম করলো। সালাম করে দাঁড়িয়ে সাহিলের দিকে তাকালো। সাহিল কি যেন বিড়বিড় করে জিনিয়ার কপাল ছুঁয়ে ফু দিল। তারপর বড় করে শ্বাস ফেলে বলল, অনেক কষ্টে মুখস্থ করেছি এই দোয়াটা। গ্র্যান্ডমা চড়ও খেয়েছে, কি শক্ত আয়। একটু ভালো করে শিখিয়ে দিলে কি হয়, মারতে হয়? বলেই সাহিল হো হো করে হাসলো। জিনিয়া সাহিলের হাসি দেখে মাথা তুলে একটুখানি হাসলো, আবার মাথা নামিয়ে ফেললো। সাহিল হাসি থামিয়ে জিনিয়ার মুখে দৃষ্টি নিবন্ধ করলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, মন খারাপ? জিনিয়া চোখ তুললো, সাথে সাথে বলল, না। আচ্ছা, ওখানে গিয়ে বসো তুমি। জিনিয়া মাথা তোলালো। খাটের এক কোনায় গুটিসুটি মেরে বসলো। সাহিল জগ থেকে ঢেলে পানি খেলো। জিনিয়ার দিকে তাকিয়ে বলল, পানি খাবে? না বললো। চেঞ্জ করবে? জি। সাহিল জিনিয়ার কাছে গিয়ে বসলো, বলল, এদিকে এসো, গয়না খুলতে সাহায্য করি। এগুলো নিয়ে নামাজ পড়বে কি করে? আমি পারবো, আপনি অজু করে আসুন, আমি যাচ্ছি। সাহিল চলে গেল। জিনিয়া গয়নাগুলো খুলে রেখে দিল। গলার ক্ষতস্থানে আঁচড় গলায় চিনচিনে ব্যথা অনুভব হলো। অজু করতে গিয়ে ঝরঝরে কেঁদে ফেলল সে। মুখে ঘন পানির ঝাপটা দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। অজু করে এসে দুজনেই নামাজ পড়ে নিল। যায় নামাজ ভাঁজ করে রেখে জিনিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুলের খোপা খুলে নিল। কোনো মতে হাত খোপা করে জগ থেকে ঢেলে পানি খেলো। পানি খেয়ে গ্লাস রাখতে রাখতে সাহিলকে বলল, আপনার মা কোথায় থাকে? আর আপনার কাকি এখানে থাকে না কেন? কিছু বললে? জিনিয়া ফোনটার দিকে তাকিয়ে আর কিছু বলল না। মিনমিন করে বলল, আপনি হয়তো ব্যস্ত, থাক, অন্য কোনো দিন। জিনিয়া ঘাড় ঘুরিয়ে সাহিলের দিকে তাকালো। কিছু বলতে গিয়েও থেমে গেল। সাহিলের দৃষ্টি অনুসরণ করে নিজের গলার হাত রাখলো। সাহিলের অন্যরকম চাহনি থেকে ভরকে গেল সে। পুনরায় ভয়ে বুক কাঁপলো তার। এলোমেলো ভাবনায় বিভোর হতে হতে দুই পা পিছু হেঁটে দৌড়ে খাটের পেছনে চলে গেল। গলায় হাত দিয়ে চেপে ধরে ফোঁপাতে ফোঁপাতে অশ্রু বিসর্জন দিল। আচমকা মনে হলো কেউ কোমর জড়িয়ে ধরে বেঁধে রেখেছে আষ্টে পিষ্টে। গলার কাছে তপ্ত নিঃশ্বাস টের পেল জিনিয়া। বুক ভার হলো, মস্তিষ্ক ফাঁকা হলো। জিনিয়ার শ্বাসরুদ্ধকর অবস্থা, তীক্ষ্ণ ব্যথা, যন্ত্রণাগুলো আরও যেন বেড়ে গেল। গলায় লেপ্টে থাকা চুল সরিয়ে সাহিল সেই ক্ষতস্থানে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমি কামড়াবো না, ভয় কেন পাচ্ছ? জিনিয়া ফোঁপাতে ফোঁপাতে সামনে ফিরে সাহিলের বুকে আটকে গেল। সাহিল জিনিয়ার মাথার পেছনে হাত রেখে বলল, আমি সীমান্ত নই জিনি, স্বাভাবিক হও। জিনিয়া সাহিলের পাঞ্জাবি আঁকড়ে ধরল। বুকে মুখ গুজে দিয়ে শক্ত করে ধরে কেঁদে দিয়ে বলল, আপনি সীমান্তর মতো হবেন না। সাহিল হেসে জিনিয়ার ঘেমে ওঠা কপালে দীর্ঘ চুমুন বসালো।
ক্ষত হওয়া হাতের উল্টো পিঠ ভিজিয়ে দিয়ে বুকের সাথে আগলে দিল। ধীরে ধীরে কলঙ্কের দাগ মুছে দিয়ে নতুনভাবে ভালোবাসায় রাঙিয়ে দিল। আজ দুজনার ঘরে ভালোবাসার রঙিন প্রজাপতিরা এলো রাঙিয়ে দিতে, কালো দাগ মুছে দিয়ে পবিত্র ছোঁয়ায় ভালোবাসার পৃথিবী সাজিয়ে দিতে। স্মৃতির পাতায় ভালোবাসার একটি দিন একটি রাত বন্দি করতে আজ ভালোবাসারা এলো ভালোবাসার সাগরে পানসি ভাসাতে। বাড়ি ভর্তি মানুষ। সাগর সাহেব ব্যবসায়ী মানুষ। ব্যবসার খাতিরে হলেও ব্যবসায়ী বন্ধুদের দাওয়াত করতে হলো বিয়ের পরের দিন। শফিক সাহেবের পক্ষ থেকে এলো হসপিটালের বেশ কয়েকজন ডাক্তার, নার্স এবং স্টুডেন্ট। সীমান্তর কুকীর্তির কথা জেনে গিয়েছে সবাই। হসপিটালে কড়া পাহারা বসানো হয়েছে। পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু গোয়েন্দা ডিপার্টমেন্টেও খোঁজ লাগিয়েছে সীমান্ত। বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। যে বাড়ি ঠিকানাতে সে থাকতো সেখানে জাহিদ গিয়েছিল। কেউ নেই সেই বাড়িতে। মা বোন সবাইকে নিয়ে পালিয়েছে সীমান্ত। বাড়িটার আশেপাশে পুলিশ রেখেছে যাতে সীমান্ত বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলেই ধরতে পারে। পুরো বাড়িতে কোথাও জাহিদকে দেখতে পেল না জিনিয়া। মন খারাপ নিয়ে এদিক ওদিক হাঁটলো। জাহেদাও কোথায় যেন গেল। জিনিয়া নাহিলকে ডেকে বলল, ভাইয়া আম্মাকে একটু ডেকে দেবেন? ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে জাহেদা চলে এলো। জিনিয়া জাহেদাকে অভিযোগ দিল, ভাইয়া আজকে আসলো না কেন আম্মা? সব সময় এমন করে। জাহেদা মেয়েকে সান্ত্বনা দিলেন। চলে আসবে মা, তোর ভাইয়ার একটু কাজের চাপ বেশি, বুঝিসই তো দেশের মানুষের জন্য কত কাজ তাদের। জিনিয়া মাথা নাড়ালো। জাহেদা বলল, তুই এখানে বস, আমি কয়েকটা মেয়েকে পাঠাই, আর আর মন খারাপ লাগবে না। জাহেদা চলে গেল। জিনিয়া মায়ের পিছু পিছু বের হলো। কিছু দূর গিয়ে আবার ঘুরে চলে আসতেই সাহিলের সাথে দেখা। সাহিল হাসলো জিনিয়ার সাথে, জিনিয়াও হাসলো। সাহিল ভ্রু নাচিয়ে বলল, আমাকে খুঁজছো? জিনিয়া কিছু একটা ভাবলো। পরক্ষণে সাহিল কি বলে তা দেখার জন্য চোখ বন্ধ করে আবার খুলে বলল, জি। সাহিল হেসে ফেলল, আনন্দে চোখ চকচক করলো। খানিকটা এগিয়ে এসে জিনিয়াকে কোলে তুলে নিয়ে বলল, আমাকে কেন খুঁজছো? কি করছেন? কেউ চলে আসবে না, আমার এমন করবেন না। আমি আমার বউকে কোলে নিয়েছি, তাহলে কার বাপের কি? হ্যাঁ? কয়েকটা মেয়ে হেসে এগোতে এগোতে থেমে গেল। সাহিলের কোলে জিনিয়াকে দেখে তারা আর এগোলো না। জিনিয়ার মামার মেয়ে। সাহিল ইশারায় মেয়েগুলোকে চলে যেতে বলল। লজ্জায় জিনিয়ার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে হলো। মেয়েগুলো মুখে ওড়না গুজে হাসতে হাসতে চলে গেল। জিনিয়াকে ঘরে নিয়ে গিয়ে খাটের উপর বসিয়ে দিল সাহিল। জিনিয়া মাথা নামিয়ে বলল, এটা ভালো হয়নি একদম। আমাকে অস্বস্তিতে ফেলতে আপনার ভালো লাগে? সাহিল জিনিয়ার মুখের দিকে তাকালো। জিনিয়া তাকালো না। সাহিল চোখ নামিয়ে বলল, আচ্ছা আর কখনো ফেলবো না, দুঃখিত আমি। জিনিয়া সাহিলকে দেখার চেষ্টা করলো। হেসে বলল, রাগ করেছেন? সাহিল চোখ তুলে বলল, না, আমি রাগ করি না সব সময়। তো কখন করেন? আমি রাগ করি না। জিনিয়া সাহিলের কাঁধে মাথা রেখে বলল, আপনার অনেক রাগ, আমি দেখেছি। আর দেখবে না। জিনিয়া হেসেই ফেললো আর বলতে লাগলো, প্রায় 2-3 দিন পার হলো বিয়ে। রাতে খাবার টেবিলে সাগর সাহেব ট্রেনের টিকিট কেটে সাহিলের হাতে ধরিয়ে দিয়ে বললেন, যা গ্রামের বাড়ি ঘুরে আয়, বৌমাকে তোর গ্রাম দেখে নিয়ে আয়। সাহিল যেতেই চাইছিল না। জিনিয়ার জোড়াজুড়িতে রাজি হলো। সাহিল আগে নাহিলের দিকে এক গ্লাস পানি ছুঁড়ে মারলো। তরিনা খাতুন নাহিলকে ধমক দিয়ে বললেন, মন্টু তোর বড় ভাই না? নাহিল মুখ কালো করে রাখলো। জিনিয়া নাহিলকে খুশি করার জন্য বলল, ভাইয়া আপনিও চলেন। নাহিল চোখ বড় বড় করে তাকালো। সাহিল খাওয়া থামিয়ে জিনিয়ার দিকে তাকালো। জিনিয়া বলল, শুধু আপনি না, বাবা আর দাদু। সাগর সাহেব জিনিয়ার কথায় হাসলেন, বললেন, কি ভালো বৌমা আমার, সবার কথা ভাবে। তোমার বাপ ভাই আর মাও বাকি থাকবে কেন? তারাও যাক। খুশিতে উত্তেজনায় জিনিয়ার দু চোখ চকচক করে উঠল। বলল, সত্যি? সাগর সাহেব মাথা দুলিয়ে বললেন, 3 সত্যি। জিনিয়া সাগর সাহেবকে গিয়ে জড়িয়ে ধরে, বলে, আমি ভাইয়াকে আগে ভাগে বলে রাখি, আর না করতে পারবেন না। জিনিয়া চলে গেল। নাহিল ঢক ঢক করে পানি খেয়ে সাহিলকে বলল, হানিমুন আর হইল না। সাহিল খেতেই লাগলো। আর চোখে নাহিলকে সাবধান করলো, বলল, রাগ উঠছে আমার নাহিল। জিনিয়া ফোন করে জাহিদকে জানালো। জাহিদ বোন কষ্ট পাবে বলে না বলল না, বলল ছুটি নেওয়ার চেষ্টা করবে। জাহিদের বোন আর
বোন জামাইয়ের সাথে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু জিনিয়ার থেমে থেমে বলা কথার ধরন থেকে জাহিদ হেসে ফেলল। বলল, জন্য আমি বড় স্যারকে বলে দেখবো, চিন্তা করিস না। জিনিয়া হেসে ফোন রাখলো। ঘরে সাহিল এলো। জিনিয়া দৌড়ে গেল, বলল, আপনি এত রাগেন কেন হুটহাট? সাহিল মাথা নামিয়ে বলল, কোথায় রেখেছি? ওই যে নাহিল ভাইয়ের উপর রেগেছেন, উনি আপনার ভাই না? কিভাবে পানি মারলেন? সাহিল গায়ে শার্ট ছাড়িয়ে টি শার্ট গায়ে দিতে দিতে বলল। তুই সব কিছু দেখো কেন? অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। জিনিয়া খাটে বসে পায়ের আঙুল নিয়ে খোটাখুটি করতে লাগলো। সাহিলের কথাটা খারাপ লেগেছে। সাহিল জিনিয়ার দিকে তাকালো। পানির গ্লাস হাতে নিয়ে খাটের অন্য পাশে বসে বলল, রাগ করেছো? না। সাহিল পানি খেয়ে জিনিয়ার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলো। বলল, দেখি মুখটা মুছে দাও তো। জিনিয়া চট করে তাকালো সাহিলের দিকে, জানতে চাইলো। আমি? সাহিল মুখের ভঙ্গি পাল্টিয়ে বলল, জিনিয়া কি এখানে দুইটা আছে? জিনিয়া গাল ফুলিয়ে তাকালো, বলল, কি দিয়ে মুছবো? সাহিল হেসে উঠে গেল, বলল, আমি এমনি এমনি বলেছি, আমি মুছতে পারি। জিনিয়া সাহিলের পিছু পিছু ছুটল, বলল, এদিকে আসুন, মুছে দিই। হুটহাট ডাক্তার। শেষের কথাটা মিনমিন করে বলায় সাহিল শুনতে পেল না। সাহিল লম্বা পা ফেলে একদম জিনিয়ার কাছাকাছি চলে আসে, ভুরু নাচিয়ে বলে, এখন ঘাবড়ে গেলে কেন? দেখেছো তাই এসেছি। জিনিয়া পিছু হটে গেল। শাড়ির আঁচল দিয়ে সাহিলের মুখ মুছে দিতে দিতে বলল, আপনি সব সময় আমাকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেন। আচ্ছা, আর এমনটা করবো না। আপনি করবেন না বলে আবার ও করেন। সাহিল জিনিয়ার দিকে ঝুঁকে পড়ে বলে, করবো না বলেও আবার আর কি করি? জিনিয়া সাহিলের গলার কাছে টি শার্টের কলার চেপে ধরল, কাঁদো কাঁদো হয়ে বলল, পড়ে গেলে আপনার দোষ। সাহিল হেসে ফেলল। জিনিয়া নাক টেনে দাঁড় করালো, তারপর হেসে হেসে চলে যেতে লাগলো। জিনিয়া নাক ধরে বলল, ডাক্তার লম্বা করে ফেললেন টেনে। সাহিল আবার দৌড়ে এলো, জিনিয়াকে টেনে কপালের এক পাশে চুমুক দিয়ে আবার চলে গেল। জিনিয়া কপালের পাশ ডলতে ডলতে হাসলো, বলল, এটা তো আস্ত একটা পাগল। ট্রেনে নানান ধরনের লোক মুখের সমাগম, সুটকেস আর মালপত্র নিয়ে টানাটানি, মানুষের ঠেলাঠালিতে আরো উপচে পড়া ভিড়ের সাথে গরম। সাহিলের হাতের ভাঁজে থাকা হাতটাও ঘেমে উঠেছে জিনিয়ার। হাতটা নাড়াচাড়া বুঝে সাহিল জিনিয়ার দিকে তাকালো, বলল, হাঁটতে অসুবিধা হচ্ছে? জিনিয়া মাথা দুলিয়ে বলল, আব্বা আমাদের সিট ওখানে, আমাদের এখানে কেন? সাহিল সিট খুঁজতে খুঁজতে জবাব দিল, তাদের টিকিট পরে কাটা হয়েছে, তাই আমাদেরটা আগে কাটা হয়েছে। জিনিয়া আর কিছু জিজ্ঞেস করলো না। সাহিলের ধরা হাতটার দিকে তাকিয়ে হাসলো। কিভাবে ধরেছে? এভাবে ধরতে হয়? হাতটা নাজেহাল অবস্থা, মানুষটা কি পাগল? অনেকক্ষণ পর সিট খুঁজে পাওয়া গেল। সাহিল জিনিয়াকে বসতে বলল। জিনিয়া বসে পর্দা টেনে দিয়ে বলল, নিকাব উপরে তুলে ফেল, আর সমস্যা নেই, চাইলে বোরখাও খুলে ফেলতে পারো। জিনিয়া নিকাব তুলে বলে, না, বোরকা খুলবো না, থাকুক। আমি বল। তো আমি জানি না। সাহিল হেসে ফেলল, বলল, মনে রাখবে। আচ্ছা। সিটে বসে সাগর সাহেব আর শফিক সাহেবের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। শফিক সাহেব ডাক্তার মানুষ, সিগারেট পছন্দ করেন না। সাগর সাহেব সিগারেট ফুকা শেষ সিটে এসে বসতেই অন্য পাশের সিট থেকে শফিক সাহেব গলা বের করে দিয়ে বললেন, সিগারেট খেয়েছে কে? এত গন্ধ থাকা যায় না। নাহিল ইয়ারফোন কানে দেওয়ার কিছু শুনতে পেল না। তার পাশে বসা তৈনা খাতুন ঘুমে ঢলে পড়ল। সাজেদা সাহেব সাগর সাহেবকে পাশে বসা। তিনি শান্তশিষ্ট মানুষ, ঝামেলা পছন্দ করেন না তিনি। শফিক সাহেবের কথা শুনে তিনি সাগর সাহেবের দিকে তাকান। সাগর সাহেব মাথা নিচু করে বসে থাকেন। 2-3 লোক শফিক সাহেবের কথা শুনে এদিক ওদিক তাকিয়ে দেখেন কে সিগারেট টানছে। জায়েদা বোরকার আড়াল থেকে শফিক সাহেবকে ধমকায়, আপনার কি আর কোনো কাজ নাই? এত মানুষের গন্ধ লাগছে না, শুধু আপনার লাগছে? তুমি কি বুঝবে জায়দা, ট্রেনে সিগারেট খাওয়া কত বড় অপরাধ তুমি জানো? আমার জুন্নু এখানে থাকলে জেনে নিতাম, কততম আইনে লেখা আছে সেটি। আমার জাহিদ থাকলে তাও হতো। জায়েদা বিরক্ত হয়ে চুপ করে থাকেন। সবখানেই আইন এই লোকটার, ছেলে মেয়ের মাথাও খেয়েছে। সাগর সাহেব আর চোখে শফিক সাহেবকে দেখে বিড়বিড় করে বলেন, শালার বে, তোরে আমি সুযোগ মতো পাই সিগারেট খাইয়ে ছাড়মু। আমারে আইন শিকাস, আমার পোলার বউ উকিলাতি পড়ে।
শফিক সাহেব মাছি দাঁড়ানোর মতো হাত নেড়ে বলে, ডাক্তার মানুষের নাকে এই সিগারেটের গন্ধ বিষের মতো লাগে। আর প্রত্যক্ষ ধূমপানের চাইতে পরোক্ষ ধূমপান বেশি ক্ষতিকর। বুঝলেন না তো ভাই? পাশের সিটের লোকটিকে বলল শফিক সাহেব। লোকটি মাথা দোলালেন, হেসে বললেন, আপনার মতো তা আর কয়জনে বোঝে ভাই? আমাদের সমাজ শিক্ষিত পোশাকধারী সব অশিক্ষিত মানুষের ভরপুর। কথা বলি শিক্ষিতদের মতো, কাজ করি অশিক্ষিতদের মতো। শফিক সাহেব হাতের বৃদ্ধা আঙুল দেখিয়ে সমর্থন জানানোর মতো বলেন। ঠিক। সাগর সাহেব জ্বলে পুড়ে শেষ হওয়ার অবস্থা। সবাই কেন তার পিছু লাগে বুঝে কুল পায় না। ব্যস্ত পায়ে হেঁটে সাহিল এলো, সবাইকে জায়গা মতো দেখে বলল, সব ঠিকঠাক আছে তো? জাহিদ কখন ফিরছে রাহিল? সবাই উৎসুক হয়ে নাইলের দিকে তাকালো। নাইলের কানে ইয়ারফোন গোজা। সাহিল জোরে মাথায় চারটি মারলো নাহিলের। নাহিল ভেবা জায়গা খেয়ে সাহিলের দিকে তাকালো। সাহিল বলল, জাহিদের সাথে কি তোর কথা হয়েছে? তাড়াতাড়ি বল। সারাক্ষণ ইয়ারফোন গুঁজে রাখে কানে খালি। রাতের ট্রেনে ফিরবে বলেছে। হ্যাঁ, আমাকেও অমন বলেছে। গ্র্যান্ডমাকে রেখে রাখিস, কখন কি প্রয়োজন হয়। নাহিল কথা বলল না। সাহিল বলল, আচ্ছা, যিনি পাঠালো সবাই ঠিকঠাক বসেছে কিনা দেখার জন্য। আরে বাবা, তোমাদের দুজনকে ঝগড়া করতে বারণ করেছে। সাগর সাহেব হেসে ফেললেন। শফিক সাহেবও। জাহেদা সাহেব ছোট্ট করে বললেন, ঝগড়া অলরেডি হয়েও গিয়েছে। সাহিল নাহিলের মাথায় হাত বুলিয়ে আবার চলে যায়। নাহিল মাথায় হাত বুলিয়ে বললেন, মেরে আবার হাত বুলাই। সাগর সাহেব বললেন। একেই বড় ভাই বলে মন্টু। তৈনা খাতুন ঘুমের মাঝেও সাগর সাহেবের দিকে হাত নাড়ে। তুই কেন মন্টু ডাকিস সাগর? এটা আমি ডাকি, তোরা ডাকিস না। সাগর সাহেব মাথা দুলিয়ে দিয়ে সাই জানিয়ে বলে, ঠিক আছে চাচি, ডাকবো না। তুমি তোমার কচুর ঘুম ঘুমাও। কানটা সজাগ থাকবে ঘুমের মাঝে। এগুলো নাকি কচুর ঘুম। তৈনা খাতুন চোখ বন্ধ অবস্থায় বলেন। কি বললি সাগর? সাগর সাহেব শীতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, না কিছু না চাচি, তুমি ঘুমাও। সাহিল সিটে গিয়ে ধপ করে বসে পড়ে, বলে, যিনি পানির বোতলটা বের করো তো, গলা শুকিয়ে গেছে। জিনিয়া কোনো সারা শব্দ না পেয়ে সাহিল পাশে তাকায়। জিনি নেই। সাহিল উচ্চস্বরে ডাকে, যিনি কোথায় তুমি? যিনি। জিনিয়া কোথাও নেই। সাহিল তত্তর করে ঘামতে থাকে। কোথায় গেল সে? পাগলের মতো হন্য হয়ে খোঁজে সাহিল। জিনিয়াকে কোথাও পাওয়া যায় না। সাহিল কপালে হাত দিয়ে দৌড়াতে থাকে। মালামাল তোলা একটা কুলির হাতে থাকা কি একটার সাথে লেগে যায় সাহিলের হাতের বাহু। শার্ট ফেলে গড়গড় করে রক্ত বেরোয়। কেমন ধারও জিনিস, ছুরি। সাহিল দেখার ইচ্ছে পোষণ করলো না। কুলিগুলো সাহিলের হাত কাটা না দেখে জিনিস পড়ে গেল, তাই গালাগালি শুরু করে দিয়েছে। সাহিল সেসব না দেখে পাগলের মতো খুঁজতে লাগলো জিনিয়াকে। একে ওকে জিজ্ঞাসা করলে ওকেও কিছু বলতে পারলো না। অনেকক্ষণ খোঁজাখুঁজি পর সাহিলের যন্ত্রণা অনুভব হলো হাতের বাহুতে। হালকা ছাই রঙের শার্টটি ভিজে জবজবে লাল রক্তে। ট্রেন ছাড়ার সময় হয়ে এসেছে। সাহিলের হাতের বাহু অন্য হাতে চেপে ধরে যন্ত্রণাদগ্ধ কণ্ঠে ডাকলো, যিনি। স্টেশন কাঁপলো সেই ডাকে। কয়েকটা লোকাল ট্রেনের জানালা দিয়ে সাহিলকে দেখতে লাগলো। একজন তো বলে উঠল, ভাই রক্তপথ বন্ধ করেন আগে। পাগল নাকি? সাহিল সেদিকে কর্ণপাত করলো না। পকেট হাতিয়ে ফোন খুঁজে পেল না। সিটে ফেলে এসেছে বোধহয়। সাহিল আবার সিটের দিকে দৌড়ে গেল। সিটে গিয়ে একসাথে দুটো মোবাইল কুড়িয়ে পেল। ধপ করে বসে পড়ল সাহিল। জিনিয়া ফোনও নিল না। সাহিলের ক্লান্ত অবসন্ন শরীর আর এগোতে চাইল না। ট্রেনের জানালায় দিয়ে একটা মেয়ের পানির বোতল এগিয়ে দিল। সাহিল ঘাড় ফিরিয়ে তাকালো। কপালের উপর নিবাক তোলা মেয়েটাকে দেখে সাহিল আর দাঁড়ালো না। ট্রেন থেকে লাফ দিয়ে নেমে গেল। আচমকা নিচের উপর সাহিলকে ঝাঁপিয়ে পড়তে দেখে জিনিয়ার শ্বাস আটকে যাওয়ার অবস্থা। দুইবার পিছু হাঁটে জিনিয়া তার দুহাত দিয়ে সাহিলের পিঠে হাত বোলালো। ঘেমে পিঠের সাথে শার্ট লেগে গিয়েছে। জিনিয়া সাহিলের ঘন ঘন শ্বাস নেওয়া দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? এভাবে ধরেছেন কেন? সবাই তাকিয়ে দেখছে, দেখুন। এই মশাই, কি হয়েছে? সাহিল জিনিয়াকে ছেড়ে দাঁড়ালো অনেকক্ষণ পর। গর্জে বলল, কোথায় গিয়েছো তুমি? তোমার সাহস কত বাইরে নেমে এসেছো তুমি? হ্যাঁ, কত চিন্তাছিলাম তো আমি, জানো সীমান্ত আছে আশেপাশে। জিনিয়া কিছু বলতে চাইলো। চোখ পড়লো সাহিলের বাহুতে। জিনিয়া দু চোখ জলে ভর্তি হলো সাথে সাথে। সে সাহিলের দিকে এগোতেই সাহিল গটগট করে চলে গেল। জালার পাশে সিটে বসে মাথা এলিয়ে দিল।
হাতের বাহুতে জ্বলছে, হাতের ব্যথা পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। জিনিয়ার সাথে সাথে এসে ঝাঁপিয়ে পড়লো সাইলের বুকে। সাইলের মুখ ধরে ডেকে বলল, আপনি এভাবে আঘাত পেয়েছেন কোথায়? ফার্স্ট এইড বক্স? ফার্স্ট এইড বক্স কোথায় পাবো? দাঁড়ান, আমি আব্বাকে ফোন করছি। সাহেল সিটে মাথা এলিয়ে পড়ে থাকলো। জিনিয়া শফিক সাহেবকে কল দিল। তার কান্নামাখা ভার কণ্ঠস্বর শুনে সবাই চলে এলো। শফিক সাহেব সাহেলকে ব্যান্ডেজ করিয়ে দিল, পানি খাইয়ে দিলেন। জিনিয়াকে বললেন, মা কি করে হলো এসব? নাহিল, সাগর সাহেব, জাহেদা সাহেব এটা ওটা জিজ্ঞেস করলো সাহিলকে। সাহিল কিছু বলল না। জিনিয়া ভয়ার্ত চোখে চেয়ে রইল সাহিলের দিকে। তৈনা খাতুন হাই হাই করে মাথা চাপড়ালেন। এসব কি করে হলো গুড্ডু? কিছুক্ষণ আগেও তো তোকে দেখলাম ভালো। চিন্তার কিছু নেই, এসব কাটা ছেঁড়া সামান্য। জিনিয়া অবাক চোখে তাকালো সাহিলের দিকে। সামান্য লোকটার কি মাথা গেছে? সবাই চলে যেতে বলল সাহিল। অবশেষে কয়েকটা প্যাসেঞ্জার চোখ পাকিয়ে দেখছে। সাহিল পর্দা নামিয়ে দিল, জানলার বাইরে চোখ দিয়ে রাখলো। ট্রেন ছাড়ার মিনিট খানিকের মধ্যে জিনিয়া সাহিলের মুখের দিকে তাকিয়ে হাতের দিকে তাকালো। কিভাবে কেটে গেছে। জিনিয়া সাহিলের বুকে আলতো করে মাথা রাখলো, শার্টের বোতাম খুলে দিয়ে বলল, শার্টটা দিন, আরেকটা পরুন, এটাতে রক্ত লেগেছে। সাহিলের কোনো ভাবান্তর দেখা গেল না। জিনিয়ার খারাপ লাগলো। সে সাহিলের রক্ত ভেজা শার্ট ছাড়িয়ে ব্যাগ থেকে আরেকটা শার্ট বের করে সাহিলকে পরিয়ে দিল। বোতল থেকে পানি রুমাল ঢেলে মুখ কপাল মুছে দিল। তোয়াল দিয়ে পানি মুছে দিতে দিতে কণ্ঠে কপট অনুরাগ মিশিয়ে বলল, কথা আর বলিয়েন না। সাহিল চোখ ঘুরিয়ে তাকালো জিনিয়ার দিকে, তীব্র রাগ নিয়ে বলল, কেন কথা বলবো? কোথায় গিয়েছিলে? জিনিয়া ভরকে গেল, কান্নারা গলায় এসে আটকে থাকলো। জিনিয়া মাথা নামিয়ে ফেলে বলল, সীমান্তকে দেখেছিলাম। এখানে কেউ কি উদ্দেশ্যে এসছে, কোথায় যাচ্ছে সেটা জানতে পারলে ভাইয়াকে। জিনিয়া বাকিটা বলতে পারলো না। সাহিল উচ্চস্বরে গর্জে উঠে বলল, তো চলে যেতে পারোনি তার সাথে? আমাকে সেখানে এসেছো আবার? জিনিয়ার ঠোঁট আপনা আপনি কেঁপে কেঁপে ভাঙতে লাগলো, চোখের পাতা ভিজে উঠল। সাহিলকে না দেখার জন্য নিবাক নামিয়ে দিল জিনিয়া। অন্যদিকে মুখ করে রেখে বসে থাকলো। নিবাক ও ভিজে উঠল। সাহিল কপাল কুঁচকে জিনিয়ার দিকে তাকিয়ে থাকলো। জিনিয়া মুখ ফেরালো না। কিভাবে বলল? ভীষণ খারাপ লেগেছে। অন্যভাবে বলা যেত। সে কেন সীমান্তর কাছে যাবে, সীমান্তর কাছে কেন পাঠাতে পারেনি সেটা নিয়ে ওনার আফসোসের শেষ নেই। সাহিল ভেবে পেল না এই মেয়ের এত রাগ কোথা থেকে এলো। এইটুকুনি একটা মেয়ে, কত বয়স হবে? সাহিল জিজ্ঞাসা করলো। জিনিয়া সাহিলের দিকে ফিরল হঠাৎ এমন প্রশ্নে, আবার মুখ ফিরিয়ে নিল। সাহিল ডাকলো, এই মেয়ে তোমাকে বলছি, বয়স কত? 20। জিনিয়া বিড়বিড় করলো। সাহিল হাসলো, বলল, আমার কথা জানো? তুমি আমার কত বছর ছোট জানো? জিনিয়া কিছু বলল না। সাহিল বলল, তুমি আমার 10 বছরের ছোট। এত রাগ দেখো কেন? হ্যাঁ, রাগ দেখাবে না একদম। জিনিয়া মুখ ফেরালো না। সাহিল জিনিয়ার নিবাক তুলে দিল। কি আশ্চর্য, চেহারার এই হাল কেন? সাহিল জিনিয়াকে টেনে আনলো, বুকের উপর ফেলে বলল, কাঁদছো কেন মেয়ে? তুমি জানো না উপন্যাসের মেয়েদের মতো কাঁদতে তোমাকে সুন্দর দেখায় না, জঘন্য লাগে। জিনিয়া চোখ তুলে তাকালো সাহিলের দিকে, আবার নামিয়ে ফেললো। জিনিয়া হাওমাও করে কাঁদতে ইচ্ছে করছে। লোকটা তাকে জঘন্য বলেছে। জিনিয়া উঠে যেতে সাহিল আবার টান দিয়ে ফেললো তার বুকে। পরক্ষণে ব্যথায় আর্তনাদ করে উঠল। জিনিয়ার সাথে সাথে উঠে গেল। দেখলেন, শুধু শুধু এমন করেন আর এখন ব্যথা পেলেন। সাহিল হেসে দিল, অনর্থক হাসলো। জিনিয়া লোকটার হাসি দেখলো, ভ্রু কঞ্চন করে। এমন অবস্থায় কেউ হাসে? সাহিলের অট্টহাসি ফেটে পড়লো কেবিনের বাইরেও। কারো কারো ঘুম ছুটে গেল, কারো কারো ফোনে কথা বলার সমস্যা হলো, কিন্তু সাহিলের হাসি থামলো না। জিনিয়া মাথার পেছনে হাত দিয়ে কাছে টেনে আনলো সাহিলকে, একটু ভালোবাসলো। রাগ অনুরাগ পানি হলো জিনিয়ার। তুষ্ট হলো মন, রুষ্ট হলো অভিমান। সাহিলের বুকে পড়ে জিনিয়া বলল, সীমান্ত অনেক বড় ক্রিমিনাল। আমার মনে হচ্ছে ও অস্ত্র পাচার করে, কিডনি পাচার, অস্ত্র পাচার। আপনি কোথায় দেখেছেন ওকে? ভাইয়া যদি আজ থাকতো, ইস কত খুঁজছে ওই আসামিকে। দেখুন, আপনি কিছুই করতে পারলাম না। সীমান্তর হাতে আমি অস্ত্র দেখেছি, ফোনে কার সাথে কথা বলছে তা শোনার জন্য পিছু নিয়েছি, কিন্তু দেখুন শেষটা আর জানতে পারিনি। জিনিয়া মাথা তুলল সাহিলের কোনো শব্দ না পেয়ে। সাহিল ঘুমিয়ে পড়েছে। জিনিয়া তার মুখটা দেখে হাসলো। সে ভেবে পেল না কালো মানুষের আবার এত মায়া কেন। তারা কালো, কালোই থাকবে, আবার এই কালার মাঝে এত সৌন্দর্য কেন?
সে হাসলে মাংস নাকি উদাও হয় গালের পাশ থেকে, আর এই লোকটা হাসলে মাংস উদাও হয় ঠোঁটের নিচে। কি সুন্দর করে হাসে। জিনিয়া পারে না কেন? হিংসে হয় জিনিয়ার, বড্ড হিংসে হয়। পুরুষ মানুষ এত সুন্দর করে হাসতে নেই। জিনিয়া সাইলের নাক, ঠোঁট, চোখ, ধালো দাড়ি ছুঁয়ে দিল। লজ্জায় মুখ লোকালো সাইলের বুকে। লোকটা জানতে পারলে কি ভাববে, কি বলবে? বলবে, এই মেয়ে, তুমি আমার ঘুমের সুযোগ নিচ্ছ? এত ভালো কেন তুমি? হ্যাঁ, জিনিয়া হাসতে হাসতে নাক ঘষল সাইলের বুকে। সাইল হেসে তার এক হাত দিয়ে জিনিয়াকে আগলে নিল। অস্বস্তিতে না ফেলতে বলেছে, নইলে। জিনিয়া বুক ধরফর করে উঠল। ও আল্লাহ, আল্লাহ, লোকটা ঘুমায়নি। আল্লাহ, আমি শেষ, সব শেষ। জিনিয়া, এ কি করলি তুই? সবুজ শ্যামল গ্রাম, চারপাশে ধান ক্ষেত। সেই মাঠে মাঝে মাঝে উকি দিচ্ছে কয়েকজন কৃষক। চাষ না করা পড়ে থাকা কয়েকটা ধুধু করা বিল। সামান্য আকারে পানি জমা সেই বিলগুলোতে। কয়েকটা ছোট ছোট বাচ্চাদের ছোট্ট ঝাল দিয়ে মাছ খুঁজতে সেই পানির ভেতর। কিছু দূরে যেতেই একটি বাড়ি, পুকুর, বাঁশ কাঠের পুল সেই পুকুরের উপর। ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা সেই বাঁশের পুল ধরে ধরে ঝুলিয়ে ঝুলিয়ে পুকুরে লাফ দিচ্ছে। ভয়ে জিনিয়ার গা শিরশির করে উঠল। সাইলের হাত শক্ত করে ধরে জিনিয়া বলল, আমি সাহসী বাচ্চা, দেখেছেন? সাহেল হাসল, বলল, ছোটবেলায় আমিও এমনই করতাম। তখন পুলটা আরো উঁচু ছিল, ভয় পেতাম না, মজা লাগতো। এখন অবশ্য ভয় লাগে। আপনি আসলে অনেক সাহসী, আমার সাহসী বড়। তো আর কার? জিনিয়া পিছু ফিরল, বলল, আম্মা আব্বাদের হাঁটতে অসুবিধা হচ্ছে বোধহয়। সাহিল পিছু ফিরে দাঁড়িয়ে গেল, বলল, ঠেলা গাড়ি আসবে এখন, রঞ্জু চাষিকে বলে রেখেছি। ঠেলা গাড়ি? কিন্তু ঠেলবে কে? গ্রামের ছেলেপুলেরা এখন ছুটতে আসবে, দেখো। ঠেলা গাড়ি চড়বো? কি খুশি লাগছে। আপনি চড়বেন না? সাহেল জিনিয়ার দিকে তাকালো। তার হাতের মুঠোয় থাকা জিনিয়ার হাতটা তুলে দেখলাম। জিনিয়া হেসে অন্যদিকে ফিরে গেল। কিছুক্ষণের মধ্যে দুইটা ঠেলা গাড়ি, দুইটা ভ্যান গাড়ি চলে এলো। অনেকগুলো বাচ্চা কাচ্চা সহ 3 জন মধ্যবয়স্ক লোক এসেই কেউ সাগর সাহেবের পা ছুঁয়ে সালাম করলো, কেউ কেউ বুকে পড়ে রইল। জিনিয়া অবাক, এই মানুষটাকে এতগুলো মানুষ ভালোবাসে। নাহিলকে তো কয়েকজন লোকে তুলে নিয়ে লাফাতে লাগলো। নাহিল কি কি নাম ধরে ওরা ডাকছে তাদের সবাইকে চেনে। শফিক সাহেব আর জাহেদাকে চিনতে না পেরে সবাই সাগর সাহেবের দিকে তাকালো। সাগর সাহেব পরিচয় করিয়ে দিলেন, এনারা হলেন বিয়ান সাহেব, বিআই সাহেবা। সবার আমোদ প্রমোদ দেখে শফিক সাহেব আর জাহেদারা স্তব্ধ। গ্রামের এই মানুষগুলো আসলেই সহজ সরল। কাউকে আপন করে নেওয়ার মতো দুর্লভ কাজটা এরা আসলেই খুব সহজেই পারে। তৈনা খাতুনকে কয়েকটা ছেলে ভ্যান গাড়িতে করে একা নিয়ে গেল। তৈনা খাতুন বেশ ভালোবাসা নিয়ে বসেছেন গাড়িতে, বিছানো কালো চাদরের উপর। বুড়ি হলেও তার একটা আলাদা রেসপেক্ট আছে। যেমন তেমন বুড়ি নয়, শহরের বুড়ি বলে কথা। সাহিল আর জিনিয়াকে সবাই পড়ে দেখলো। সবাই সাহিলের দিকে ছুটে গেল, কিন্তু জড়িয়ে ধরতে পারলো না তার হাতে ব্যান্ডেজ দেখে। একটা ছোট্ট 10 বছর ছেলে জিনিয়াকে আঙুল দিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করলো, ইবে হন ভাইজান? সাহিল ছেলেটার মাথায় চুল নড়চড় করিয়ে দিয়ে বলল, এরে তোর আর ভাবি যান। জিনিয়া সাহিলের কথা শুনে হেসে ফেলল। ছেলেটা জিজ্ঞাসা করলো, তোয়াই এলেগরি ধৈর্যকে ভাবি রে? তোর আর ভাবি এখনো ছোট, এল্লেতে। জিনিয়া হাত নেড়ে বলল, আমি বুঝতে পারছি না আপনাদের কথা, কি কি বলছেন এসব? ছেলেপুলো সবাই অট্ট হাসি দিল, বলল, भाभी आला भाषा ना बुझे भाभी रे ही ओम भाईजान घुमरा तुल तो हो। সাহিল জিনিয়ার নিকাব তুলে দিল। ছেলেগুলো জিনিয়াকে দেখে বলল, भाईजान तो आई तो सुंदर बो पेयू आराও তো হালা তাইলি আরো সুন্দর বো পেয়ু আরা কিন্তু তোয়া তো হালা। এই কথা শুনে সাহিল হাসতে হাসতে ঢলে পড়ার অবস্থা হলো। জিনিয়া আপনা আপনি হাসলো সাহিলের দেখা দেখিতে। সাহিল হাসতে হাসতে ওই 3 জন লোকের কাছে গেল, বলল, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? 3 জনই সালামের উত্তর দিল। সাহিল জিনিয়ার সাথে পরিচয় করিয়ে দিল তাদের। জিনিয়া তাদের সালাম দিয়ে বেশ কথাবার্তা বলল, যদিও মাঝখানে সাহিল ভাষার ট্রান্সলেট হিসেবে কাজ করছে জিনিয়াকে কথা বুঝিয়ে দেওয়ার জন্য। গ্রামের পাশে বয়ে চলা ছোট্ট নদীটার নাম রূপসা নদী। নদীর নাম অনুসারে গ্রামটার নামও রূপসা। সুন্দর না? জিনিয়া কণ্ঠে প্রফুল্লতা ফুটিয়ে সাহিলকে বলল, কি সুন্দর নাম, রূপসা। এই নামটা যদি আমার হতো, ইস। সাহিল হাসলো। তার বাসার ঠেলা গাড়িতে শফিক সাহেব আর জাহেদা ভ্যান গাড়িতে বসেছে। সাগর সাহেব, জাহেদা সাহেব, নাহিল অন্য ঠেলা গাড়িতে। জিনিয়া বলল, নদীর পাড়ে যাবো, নৌকায় চড়বো কেমন? সাহিল মাথা নাড়িয়ে সাই জানালো।
15 মিনিটের মাথায় সবাই পৌঁছে গেল গ্রামের বাড়িতে। কত বড় গুদাম ঘর, মাটি। জিনিয়া বড় বড় চোখ করে বলল, মাটির ঘর ওপরে ছাদে আছে? সাহিল মাথা নাড়ালো, বলল, হ্যাঁ, দোতলার উপরে টিন। দোতলায় তখন আমার দাদামশাই থাকতেন। ঘরে একটা মাটির সিঁড়ি আছে, তবে দোতলায় উঠতে হয়। জিনিয়া শক্ত করে সাহিলের হাত ধরল, বলল, শুনুন না, আমরা ওই দোতলায় থাকবো, কেমন? জিনিয়া খুশি হয়ে গেল। সাহিল ফিস করে বলল, খুশিতে কিছু একটা দিতে ইচ্ছে করবে? জিনিয়া লজ্জায় মাথা নামিয়ে ফেলল। যা, আপনি আবার শুরু করেছেন? বৃদ্ধা এক মহিলা এক লাঠি ঠক ঠক করে, চোখে মোটা ফ্রেমের পাওয়ারি চশমা, কণ্ঠ ঝনঝন করা। আরও আসনের বৃদ্ধার ছেলের বউ তৈনা খাতুন আসলেন পেছন পেছন। সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। বৃদ্ধাকে সালাম করার জন্য জিনিয়াকে ইশারা করলেন তৈনা খাতুন। জিনিয়া সালাম করল। বৃদ্ধা জিনিয়ার থুতনি ধরে মুখ আগলে ধরলেন। শফিক সাহেব আর জাহেদার দিকে তাকিয়ে বললেন, মাইয়াটা একেবারে সোনায় সুহাগা, বাপের চেহারা পাইছে। জাহেদা মুখ ভাঙালেন। বৃদ্ধা বললেন, আসো সবাই, কলপার থেকে মুখ ধুয়ে নি, খেতে বসবো সোজা। তাতে এইভাবে কথা বলবেন, আমার ওসব বুঝতে অসুবিধা হয়। আমার বাপের বাড়ি ওই শহরে। তোমার দাদা মশাই আমারে বিয়া করিয়া ইহানে লইয়া আইছে। আমিও তার ভাষার কথা কইতে কইতে নিজের দেশের ভাষায় বইলা গেছি। তবে আমার বাড়ির সবাই রে আমি আমার ভাষা শিখিয়েছি। আমার পোলার বউ, নাতি নাতনিদেরও শিখিয়েছি। আপনি অনেক সুন্দর করে কথা বলতে জানেন। জিনিয়ার মুখ কালো হয়ে গেল। সাহিল হাত টেনে নিয়ে যেতে যেতে বলল, তুমি কল চাপবে, আমি মুখ দেবো। কেমন কেমন? এভাবে টানছেন কেন? পড়ে যাবো তো। জিনিয়া কল চাপলো, সাহিল মুখ ধুলো। সাহিল চাপলো, জিনিয়া মুখ ধুলো। শফিক সাহেব আর জাহেদা বালতি করে পানি এনে দিল বৃদ্ধার ছেলে সামাদ মিয়া। নিজের ছেলে মেয়েকে ডাক দিল। সুরা, সাদি, কার কি লাগবে দেখতো। কোথায় আছিস দুজন? ঘরের ভেতর থেকে একটি 12 বছরের ছেলে ছুটে এলো। নাম তার সাদিক। সামাদ মিয়াকে বলল, আব্বা আমাকে পাইতেছে না, ঘর দর গুছায় কোথায় গেছে জানি না। সুরার মা গেলা কই? তোমার মেয়েরে ডাইকা লাও, এত কাজ একা হাতে কিভাবে সামলাইবা? বৃদ্ধা হাঁক ছাড়লেন ঘরের ভেতর থেকে। সাহিলকে উদ্দেশ্য করে বললেন, বড় মাইয়া, তোমার বউ, শাশুড়ি আর শ্বশুরে লইয়া ভেতরে আসো। ছোট মাইয়া কই? নাহিল কল পারে।